তো লাস্ট ক্লাস কি কি করেছিলাম? লাস্ট ক্লাস কতটুকু হয়েছিল? ঠিক আছে, তো আজকে এখান থেকে স্টার্ট করি। আর নবদ্বীপ আর ঋষিকেশ এই চারটা ট্রাই করবে, ঠিক আছে? বিকজ নাম্বার ওয়ান, নাম্বার টু আর নাম্বার ফোরটা একদমই ইজি। আর নাম্বার থ্রিটা একটু নিজের থেকে বানানোর চেষ্টা করবে। ভুল হলেও লিখবে, আমি ওটা যদি ভুল কারেক্ট না হয় আমি ওই পিডিএফটার মধ্যে আমি লিখে দেবো। ওকে, ক্লিয়ার হয়েছে দুজনের? ঋষিকেশ, ঋষিকেশের ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। কিছু না বুঝলে, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, কিন্তু সাথে সাথে ক্লাসে এরকম জিজ্ঞেস করো, এখানে ওইভাবে জিজ্ঞেস করতে হবে। হুম, ঠিক আছে। সো আজকে স্টার্ট করবো ইভাপোরেশন দিয়ে। ওই দিন আমি বলেছিলাম যে কেন বাইরে জল রাখলে ইভাপোরেট হয়ে যায়, ওখানে তো 100 ডিগ্রি রিচ করে না। তো এটার রিজনটা আমরা এই পার্টটাতে পাবো, দিস পার্ট অফ দ্য চ্যাপ্টার। বিকজ এখানে দেখবে একটা টপিক আছে ফ্যাক্টরস এফেক্টিভ ইভাপোরেশন, মানে শুধু যে তোমার ওই বয়লিং পয়েন্টটা রিচ করতে লাগবে ওটা একটা ফ্যাক্টর না, there are several other factors which are responsible for the phenomenon of evaporation. Okay, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। সো এখানে কি বলেছে, তো যখন আমরা ইসে করি, মানে যখন লিকুইড টু ভেপার হয়, দ্যাট ইজ আলটিমেটলি কল ভেপারাইজেশন। তো ভেপারাইজেশনের যে প্রসেসটাকে ইভাপোরেশন বলে। তো যদি জলকে যদি ইভেন ঠান্ডার সময় যদি তুমি এমনি ওপেন এয়ারের মধ্যে রেখে দাও, তাহলে কি হয়? ইট রিডিউসেস ইন কোয়ান্টিটি, হ্যাঁ না? লিকুইড ওয়াটার রিডিউসেস ইন কোয়ান্টিটি। দিস ইজ বিকজ দে আন্ডারগো ভেপারাইজেশন। যেরকম ফর এক্সাম্পল ওয়েট ক্লোথ, যেরকম ওয়েট ক্লোথ তো ঠান্ডার দিনে ইসে করে, হ্যাঁ না? ঠান্ডার দিনেও তো আমাদের কাপড় মেলা হয়, তখনও তো শুকিয়ে যায়, হ্যাঁ না? সো এটার রিজনটা হলো যে ঠান্ডাটা ওখানে শুধু টেম্পারেচারটা ফ্যাক্টর না, there are several other factors like atmospheric pressure, তারপরে তোমার কতটুকু হিউমিডিটি আছে এর মধ্যে। তো ওই ফ্যাক্টরস গুলো আলটিমেটলি ডিসাইড করে যে কিরকম কাইনেটিক এনার্জিটা ওই সারফেসে থাকা ওয়াটার মলিকিউলস গুলো পাবে, ঠিক আছে? তো যেহেতু আমরা জানি যে যত ম্যাটার পার্টিকেলস আছে, ম্যাটার পার্টিকেলস মানে মলিকিউলস, so all those molecules are always in motion বলেছিলাম, unless and until they reach that 0 Kelvin temperature। 0 Kelvin-এর 0.001 ডিগ্রি উপরেও থাকলে কি হবে? দে উইল বি ইন মোশন। অবভিয়াসলি মোশনের তোমার অ্যামাউন্টটা খুব কম হবে, বাট দে উইল বি ইন মোশন। সো এট এনি গিভেন টেম্পারেচার যদি যে কোনো একটা গ্যাস বা লিকুইড বা সলিড নেই, ওখানে ডিফারেন্ট অ্যামাউন্টস অফ কাইনেটিক এনার্জি থাকে, হ্যাঁ না? গ্যাসের মধ্যে অবভিয়াসলি বেশি থাকবে, লিকুইডস এর মধ্যে অ্যাভারেজ কোয়ান্টিটিসে থাকবে, আর সলিডের মধ্যে খুব কম থাকবে। যেটা আমরা পড়েছি অলরেডি, স্টেটস অফ ম্যাটার পড়ার সময় পড়েছি, কাইনেটিক এনার্জি স্টেটের সাথে কি হবে, একটা রেঞ্জের মধ্যে লাই করতে লাগে ওই পার্টিকেলটা ওই স্টেটে থাকার জন্য, হ্যাঁ না? শাশ্বতী বুঝতে পারছো তো? নবদ্বীপ বুঝতে পারছো? ঠিক আছে। সো যখন হায়ার কাইনেটিক এনার্জি থাকবে, সো হায়ার কাইনেটিক এনার্জি থাকলে কি হয়, ওই পার্টিকেলটা ওই আগের স্টেটের ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ব্রেক করতে পারে, সো দ্যাট দে ক্যান মুভ ইনটু দ্য নেক্সট হায়ার স্টেট। ওকে, তো ওই যে হায়ার স্টেটে যেতে লাগবে। ঋষিকেশ মাইকটা অফ করো যখন ইউজ করবে না। সো যখন ওই তোমার হায়ার স্টেটে যেতে লাগে, তো ওই হাই কাইনেটিক এনার্জিটা হেল্প করে কি, টু ব্রেক দ্যাট ফোর্স অফ অ্যাট্রাকশন উইচ ইজ প্রেজেন্ট ইন দ্য প্রিভিয়াস বা দ্য কারেন্ট স্টেট। ভাবো কারেন্ট স্টেটে লিকুইড আছে, তো লিকুইডটা যখন ভেপার হবে, তো ওই যে লিকুইড মলিকিউলস এর যেটা তোমার ওয়াটার মলিকিউলস এর যেটা লিকুইড ফর্মে আছে, তো ওই মলিকিউলস গুলোর মাঝখানে যেটা কাইনেটিক এনার্জি আছে, ওই মলিকিউলস
এর মধ্যে যে কাইনেটিক এনার্জি আছে ওই কাইনেটিক এনার্জিটা কিসে হেল্প করে? টু ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য ফোর্সেস অফ অ্যাট্রাকশন, যেগুলো ওই লিকুইড স্টেটের অন্য মলিকিউলস গুলো ওইটাকে অ্যাট্রাক্ট করছে, হ্যাঁ না, যে ফোর্সটা দিয়ে ওই ফোর্সটাকে ওভারকাম করতে হেল্প করে। আর একবার যদি ওভারকাম করতে পারে then they get converted into vapor. So this phenomena of change of liquid into vapor at any temperature below its boiling point. এখন দেখো below its boiling point বলেছে, হ্যাঁ না, below its boiling point কেন বলেছে? বিকজ এই যে লিকুইডটা চেঞ্জ হচ্ছে এটা অনেক সময় কি হয়, ইভাপোরেশন ক্যান টেক প্লেস বিলো ইটস বয়লিং পয়েন্ট। ঠিক আছে, ইভাপোরেশনটা আমরা বলতে পারি না যে তোমার ওইটা কি ছিল, আমরা যেটা লাস্ট টাইম পড়েছিলাম কি ছিল এটা, এই যে গ্যাসের স্টেটে যেন কনভার্ট হয়েছিল, গ্যাসের স্টেটে কনভার্ট হওয়াটাকে কি করা ছিল? ভেপোরাইজেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভেপোরাইজেশন এন্ড ইভাপোরেশন? ভেপোরাইজেশন কি হয়, ভেপোরাইজেশনের জন্য বয়লিং পয়েন্ট রিচ করতে লাগে, ইটস ম্যান্ডেটরি। ওকে, আমি যদি এখানে লেখাই ভেপোরাইজেশন আর ইভাপোরেশনের মধ্যে ডিফারেন্সটা কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো যে ভেপোরাইজেশনের জন্য ওই লিকুইডটাকে প্রত্যেকটা মলিকিউলকে কি করতে লাগবে? প্রত্যেকটা মলিকিউলকে এই পুরো মলিকিউলের পুরো রেঞ্জটাকে ইট হ্যাজ টু এক্সিড দ্য, মানে ইট হ্যাজ টু রিচ দ্যাট 100°C টেম্পারেচার। ওকে, বুঝতে পেরেছো? এটা ভালো মতো দেখবে, ভেপোরাইজেশন এন্ড ইভাপোরেশন আর নট সেম, দে আর কোয়াইট ডিফারেন্ট। শুনতে একই রকম লাগে বাট দে আর কোয়াইট ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? 100° রিচ করার পরে গিয়ে সারফেস থেকে, যে ভাবো সারফেসে একটা লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে যেগুলো তোমার যে ব্ল্যাক কালার যে লেয়ারটা ড্র করলাম, ওই লেয়ারের মধ্যে যে মলিকিউলস গুলো থাকবে ওইগুলো প্রথমে গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হবে। ওকে, তো তার মানে পুরো লিকুইডটাকে, আর এটা ভেপোরাইজেশন ইজ এ বাল্ক প্রসেস। বাল্ক প্রসেস কেন? এটা বাল্ক প্রসেস কেন? সবগুলো মলিকিউলস 100° হওয়ার পরে গিয়ে তোমার কিসে ভেপরে, মানে ওরা ওই স্টেট চেঞ্জ করা স্টার্ট করে মলিকিউলস গুলো। ইভাপোরেশন অন দ্য আদার হ্যান্ড ইজ কোয়াইট ডিফারেন্ট। ইভাপোরেশন ইউজুয়ালি টেকস প্লেস বিলো 100°। ওকে, তার মানে যখন ওয়াটার মলিকিউলস এর গুলোর যখন টেম্পারেচার লেস দেন 100° হবে, লেস দেন 100° যখন হবে, ওকে, সো লেস দেন 100° হলে যদি ওরা স্টেট চেঞ্জ করতে পারে, ওকে, সো এটাকে বলা হয় ইভাপোরেশন। হোয়াট দ্য ডিফারেন্স? এই দুটো হলো প্রাইম ডিফারেন্স, ওয়ান ইজ দিস ওয়ান এন্ড ওয়ান ইজ দিস ওয়ান। মানে ইকুয়াল টু 100° আর এখানে ইকুয়াল টু হবে। ওকে, ক্লিয়ার হয়েছে এই দুটো? তার মানে ইভাপোরেশনের সময়ও কি হয়, লিকুইড টু গ্যাস হয়। দুটোর কেসে ইভাপোরেশন ভেপোরেশন দুটোতেই লিকুইড টু গ্যাসে কনভার্ট হয়। একটা একটা ম্যাটার ওর লিকুইড ফর্মের থেকে সলিড ফর্ম, সলিড না সরি গ্যাসিয়াস ফর্মে চলে যায়। বাট যাওয়ার সময় কি হয়, ক্রাইটেরিয়া থাকে। ইভাপোরেশনে 100° হতে লাগবে কথা নেই, 100° নিচেও হয়। ঠিক আছে, বিকজ ওইখানে শুধু টেম্পারেচারটা ফ্যাক্টর হয় না, ওখানে অনেক রকমের আদার ফ্যাক্টরস হেল্প দ্যাট দোজ ওয়াটার মলিকিউলস, যে যেরকম তোমার প্রেশার ফর এক্সাম্পল, তারপরে হিউমিডিটি, এই ক্যারেক্টারিস্টিক্স, এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলো কিসে আসে? দে কাম ইন টু প্লে ফর রেইজিং দ্য কাইনেটিক এনার্জি অফ দিস মলিকিউলস। বুঝতে পেরেছো? দ্য সারফেস মলিকিউলস। ক্লিয়ার? এই সারফেস মলিকিউলস গুলোর টেম্পারেচার, মানে টেম্পারেচার না সরি কাইনেটিক এনার্জি রেজ করতে হেল্প করে। কে হেল্প করে? সাপোজ অ্যাটমসফেরিক প্রেশার ক্যান হেল্প। তারপরে তোমার ভাবো আর কি কি হেল্প করতে পারে, তোমার হিউমিডিটি হেল্প করতে পারে, না না না, so many factors come into play and thus help the topmost layer, যেটা আমাদের উপরের লেয়ার থাকবে, ওই উপরের লেয়ারের মধ্যে যেহেতু তোমার ইসে থাকবে, কি বলে, ওয়াটার মলিকিউলস গুলো থাকবে, ওইগুলোকে হেল্প করে।
to gain that kinetic energy and thus change their state. Clear with you all? শাশ্বতী ক্লিয়ার হয়েছে? ইভাপোরেশন বাল্ক প্রসেস হতে পারে, বাট ইউজুয়ালি এটা সারফেসের প্রসেস হয় না। ইটস এ সারফেস ফেনোমেনা। ইভাপোরেশন ইজ এ সারফেস ফেনোমেনা, ভেপোরাইজেশন ইজ এ বাল্ক ফেনোমেনা। এটা মনে রাখবে, ঠিক আছে? ইট ইজ এ সারফেস ফেনোমেনা। ওকে, সারফেস কেন বলো তো? শাশ্বতী সারফেস কেন বলো তো? বিকজ দেখো, আমরা আগে নিচের থেকে হিট দিয়েছিলাম, হ্যাঁ না? এখানে আমরা হিট দিয়েছিলাম, হ্যাঁ? তোমার এখানে বার্নারটা লাগিয়ে দিলাম আমরা। সো এখানে এই গ্যাসিয়াস যে বার্নারটা লাগিয়ে দিলাম, তো ওই জিনিসটা আলটিমেটলি হিট করছে এটাকে। সো নিচের থেকে হিটটা ট্রান্সফার হয়ে হয়ে ইট রাইজেস আপ, হ্যাঁ না? দ্যাট হিট এনার্জি রাইজেস আপ। তো আলটিমেটলি পুরোটাকে যতক্ষণ অব্দি শেষ করছে না, ইট ক্যানট রিচ দ্য আপার লেয়ার্স, হ্যাঁ না? বিকজ আমাদের মেইন হিটের সোর্স ছিল এটা, এখান থেকে আমাদের হিটটা আসছিল, হ্যাঁ না? বুঝতে পেরেছো? দিস ইজ ডেল্টা, ঠিক আছে? হিট ইজ রিপ্রেজেন্টেড বাই ডেল্টা, এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা। সো হিটটা আসছিল প্রাইমারিলি এখান থেকে, আর ওখানে সবচেয়ে মেজর রোল প্লে করছিল ভেপোরাইজেশনে দ্য হিট, ঠিক আছে? ও পুরো লিকুইডের কন্টেন্টটাকে গরম করেছে 100 ডিগ্রি সেলসিয়াসে। এন্ড আফটার দ্যাট যখন 100 ডিগ্রির উপরে চলে গেছে, ওই সারফেসের মলিকিউলস গুলো they have attained enough kinetic energy so that they can change their state. Okay, but in evaporation it is a slightly different process. কেন দেখো, তুমি যদি একটা ট্রাই করে দেখতে পারো, বাইরে যদি কোনো সময় গরম দিনে জল রাখো রোদ্রুর নিচে, তখন কি হবে? দেখবে উপরের লেয়ারটা গরম হয়েছে, জলের ভিতরে হাত ঢোকো তখন দেখবে জলের ভিতরটা কিন্তু অতটা গরম হয়নি, মানে ইটস স্লাইটলি কুলার দেন দ্য সারফেস লেয়ার, হ্যাঁ না? দেখতে পাচ্ছ জিনিসটা, ডিফারেন্সটা? হ্যাঁ। সো ভেপোরেশন ইভাপোরেশনের মধ্যে এটাই ডিফারেন্স যে সারফেসের মধ্যে হয়। ইভাপোরেশনের ফেনোমেনাটা শুধু সারফেস মলিকিউলস এর উপরে কাজ করে, তারপরে ফার্স্ট সারফেসটা চলে যাওয়ার পরে সেকেন্ড সারফেসটা কাজে আসে। ওকে, সো মোস্ট প্রবাবলি তোমার এটা আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের সবার। এত অব্দি ক্লিয়ার হয়েছে? এনি ডাউটস? নবদ্বীপ ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে পারবে ভেপোরাইজেশন ইভাপোরেশন ডিফারেন্স লিখতে? হোমওয়ার্কে করে পাঠাবে তো, একটু নেটে পারলেও খুঁজবে, তোমার যদি এত একটু রিসার্চ টাইপ করতে পারো, ইফ ইউ ক্যান হ্যাভ এ লুক ওভার দ্য ইন্টারনেট আর্টিকেলস বা উইকিপিডিয়াতে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভেপোরাইজেশন এন্ড ইভাপোরেশন, একটু দেখার চেষ্টা করবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফার্স্ট স্লাইড অফ দ্য টুডেজ ক্লাস, এটা আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। এখন কামিং টু দ্য নেক্সট পার্ট। এখন এটা ছিল, তো এটাই বলেছে, তো দিস ফেনোমেনা অফ চেঞ্জ অফ এ লিকুইড ইনটু ভেপার্স এট এনি টেম্পারেচার বিলো ইটস বয়লিং পয়েন্ট। ডেফিনেশনটা দেখছো ভেপোরাইজেশন ইভাপোরেশনের ডেফিনেশনটা, এটাকে মার্ক করতে পারো কিন্তু দিস, এই যে ব্লু কালারে যেটা হাইলাইট করেছি, দ্যাট পার্ট ইজ দ্য ডেফিনেশন অফ ইভাপোরেশন। ওকে, খালি ওখানে দিসটা লিখবে না, ওখানে দাটা লিখবে। যদি ডেফিনেশন লিখতে বলে দিসের জায়গায় দা লিখবে। দ্য ফেনোমেনা অফ চেঞ্জ অফ এ লিকুইড ইনটু ভেপার্স এট এনি টেম্পারেচার বিলো ইটস বয়লিং পয়েন্ট ইজ কল্ড ইভাপোরেশন। ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে। So factors affecting evaporation. Now coming to what causes evaporation. এখন দেখো, আমরা আগের পার্টে এই পোর্শনটার ইভাপোরেশন আসার আগে জানতাম যে পুরো ওয়াটারটা তোমার পুরো ওয়াটারের যে লিকুইডটা আছে, ওই লিকুইড ফর্মটাতে যতগুলো মলিকিউলস আছে সবগুলোকে 100 ডিগ্রিতে টেম্পারেচার অ্যাটেন্ড করতে লাগবে, দেন অনলি দে ক্যান ইউজ দ্যাট এক্সট্রা হিট এনার্জি which causes the water to raise above 100 degree Celsius, যেরকম 100.01 ভাবো,
100.01 এর যে 01 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে এক্সট্রা হিটটা আছে ওই হিটটা ইউটিলাইজ করে কি করে ওই সারফেসের মলিকিউলস গুলো দে ক্যান চেঞ্জ দেয়ার স্টেট টু দ্য গ্যাসিয়াস স্টেট, মানে এটা ওয়াটার ভেপার ফর্মে কনভার্ট হয়ে যেতে পারে। বাট এখানকার ডিফারেন্স আছে, এখানে হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে বলেই দিয়েছে ডেফিনেশনে যে ইভাপোরেশন সবসময় সারফেস মানে তখন ওই বয়লিং পয়েন্টের নিচে হয়, মানে পুরো লিকুইডটা যখন বয়লিং পয়েন্ট অ্যাটেইন করবে না তার আগে হয়। দ্যাট মিনস বয়লিং পয়েন্ট ইজ নট এ ক্রাইটেরিয়া ফর ইভাপোরেশন। ইয়েস অর নো? আমার কোশ্চেনটা আরেকবার শুনে নেব। ইজ বয়লিং পয়েন্ট এ রিকোয়ারমেন্ট অর এ ক্রাইটেরিয়া ফর ইভাপোরেশন টু টেক প্লেস? শাশ্বতী বলো। No. নো। ঋষিকেশ বলো। Sir, no. নবদীপ? No. এমনি নো বলছো না বুঝে নো বলছো? আচ্ছা নবদীপ বলো তো কেন নো বললে? কেন বললে? স্যার কোশ্চেনটা একটু কোশ্চেন না বুঝেই নো? আমি বললাম যে ইভাপোরেশন যদি হতে লাগে, একটা লিকুইডের যদি ইভাপোরেশন হতে লাগে, ওই লিকুইডের বয়লিং পয়েন্ট রিচ করাটা কি ম্যান্ডেটরি? মানে ইজ ইট এ ক্রাইটেরিয়া, ইজ ইট এ রিকোয়ার্ড ক্রাইটেরিয়া ফর ইভাপোরেশন টু টেক প্লেস যে ওর বয়লিং পয়েন্টটা অ্যাটেইনই করতে লাগবে? এখন কোশ্চেনটা বুঝতে পেরেছো? না না কেন? হ্যাঁ, বিকজ হ্যাঁ না কোনটা? না হবে। হ্যাঁ, তো এটা রিজনটা কি? এটা রিজনটা হলো যে যেহেতু ওর বয়লিং পয়েন্টটা না রিচ করলে ওটা ইভাপোরেট করতে পারে, যেটা আমরা নর্মালি দেখি কাপড়টা তো আর 100 ডিগ্রি হয়ে যায় না। আমরা যখন কাপড় মেলি ওটাকে 100 ডিগ্রি হয়ে যাবে না, 100 ডিগ্রি তো কাপড় জ্বলেও যেতে পারে, হ্যাঁ না? সো এটাই রিজন যে হ্যাঁ। যখন আমরা ইভাপোরেশন মানে যখন আমরা কাপড় শুকাই বা অন্য কোনো জিনিস ড্রাই হতে দেই, ড্রাই হওয়ার সময় কি হয় অনেক ফ্যাক্টরস এসে যায়। ফর এক্সাম্পল ওয়ান অফ দ্য ফ্যাক্টরস ইজ সারফেস এরিয়া। এটা তোমরা জানো কিনা জানি না। সারফেস এরিয়া ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। যত বেশি সারফেস এরিয়া থাকবে, এক্সপোজ করা থাকবে, মানে জলটা যত বেশি এরিয়াতে স্প্রেড করা থাকবে তত তাড়াতাড়ি তোমার ইভাপোরেট হবে। ফর এক্সাম্পল আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। 1 কাপ জল রেখে দাও বাইরে, আর ওই 1 কাপ জল আরেকটা সেম সাইজের কাপের মধ্যে একই অ্যামাউন্টের জল নিয়ে একটা প্লেন প্লাস্টিকের একটা বা বাটি টাইপের একটা প্লেটের মধ্যে স্প্রেড করে দাও, কোনটাতে তাড়াতাড়ি ইভাপোরেশন হবে বলো তো? ঋষিকেশ বলো। স্যার প্লেটে মনে হচ্ছে। শাশ্বতী বলো। Plate. ঋষিকেশ স্যার প্লেট। কেন? রিজনটা কি? প্লেটের সারফেস এরিয়াটা বেশি না তার জন্য। হ্যাঁ স্যার, শুধু সারফেস এরিয়াটা না, সারফেস এরিয়া which is exposed to the external environment, ঠিক আছে? কাপের মধ্যে জলের লেয়ার্স ফর্ম হয়ে গেছে, এখানে কিন্তু লেয়ার্স কিন্তু কম, কেন না? যত লেয়ার কম থাকবে তত তাড়াতাড়ি ইভাপোরেশন হবে। কোনটাতে লেয়ার কম? কাপের মধ্যে লেয়ার কম না প্লেটের মধ্যে লেয়ার কম? স্যার প্লেটে প্লেট। Plate. সো প্লেটের মধ্যে লেয়ার কম থাকার রিজন হলো যে যখনই আমরা সারফেস এরিয়া বাড়িয়ে দিচ্ছি ভলিউমটা তো সেম থেকে যাচ্ছে। ভলিউমটা সেম থাকার জন্য কি হচ্ছে, ওইটার যেটা নাম্বার অফ লেয়ার্স কমে যাচ্ছে, মানে যেটা ফ্ল্যাট লেয়ার্স, হরাইজন্টাল লেয়ার্স গুলো কমে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন, বিকজ দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস ফর ফাস্টার ইভাপোরেশন। যত বেশি সারফেস এরিয়াতে থাকবে, এক্সপোজ সারফেস এরিয়া যত বেশি থাকবে, যেরকম আমাদের বডিতে যখন সোয়েট করলে কি হয়, যখন সোয়েট করি তখন আমাদের বডির পুরো সারফেসটা তে সোয়েট বেরোয়, হ্যাঁ না? পুরো সারফেসটা দিয়ে যখন সোয়েট বেরোয় প্রত্যেকটা পার্ট কুল হয়, বিকজ প্রত্যেকটা পার্টের থেকে আর দেখবে আমাদের একটা লেয়ার ফর্ম হয়। আমাদের এরকম না যে পুরো বডিটার মধ্যে একটা জায়গার মধ্যে সোয়েট জমা হয়েছে, এটা তো হয় না। আমাদের বডিটার পুরো সারফেসটার মধ্যে একটা পাতলা একটা লেয়ার পড়ে যায় জলের, হ্যাঁ না? জল মানে ওটা সোয়েটের। তো দ্যাট হেল্পস। আর দেখবে আরেকটা রিজন, সোয়েটের মধ্যে আমাদের সল্ট থাকে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সোয়েটের মধ্যে সল্ট থাকাতে কি হয়, সল্ট ক্যান ডিক্রিজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। যদি সল্ট মিক্স করে দাও
বয়লিং পয়েন্টটা ডিক্রিজ হয়ে যাবে। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। তো কম টেম্পারেচারে বেশি, স্যার বুঝিনি। আমি বুঝাচ্ছি, এখানে যখন ফ্যাক্টরসটা পড়াবো তখন বুঝতে হবে জিনিস। তো এই সল্ট থাকার জন্য ইভাপোরেশন রেটটা বাড়ে, মানে ইট হেল্পস দ্যাট অ্যামাউন্ট অফ সল্ট মিক্স ইন দ্য সোয়েট। সোয়েট মানে কি, সোয়েটটা ইজ নাথিং বাট সল্ট প্লাস ওয়াটার, হ্যাঁ না? তো ওই সোয়েটটার মধ্যে আলটিমেটলি ওই সল্টটা একটা কাজ করছে টু ইনক্রিজ দ্য রেট অফ ইভাপোরেশন। কারণ যত তাড়াতাড়ি ইভাপোরেট করতে হবে তত তাড়াতাড়ি আমাদের বডি ঠান্ডা হবে। বিকজ আলটিমেট গোল, সোয়েটিং এর আলটিমেট গোলটা কি, ইট হেল্পস আওয়ার বডি টু কুল ডাউন। সো যত তাড়াতাড়ি ইভাপোরেট করতে হবে তত তাড়াতাড়ি আমাদের বডিটা কুল ডাউন হবে। সো এখন আমি পড়াবো ফ্যাক্টরস এফেক্টিং ইভাপোরেশন। এখন কি কি ফ্যাক্টরস এর জন্য ইভাপোরেশন হয়, মানে দ্যাট এফেক্ট ইভাপোরেশন। এখানে আমি টপিকটা লিখে দিই, ফ্যাক্টরস এফেক্টিং। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার একটা গ্লাসে যদি একটা জল ভরা হয় তো ওদের গ্লাসটার বাইরে ভিতরে কোটিংটা এরকম বাবলস ফর্ম হয়, যেটা কেন হয়? বাবলস ফর্ম হয়ে যায়? হুম। আমি তো দেখিনি বাবলস ফর্ম না। আমি তো স্টিলের গ্লাসে জল খাই, জলের ভিতরে তো এরকম বাবলস দেখিনি। মানে গ্লাসটাতে লেগে থাকে, দেখেছি। হতে পারে, হয়তো তোমার বাইরের টেম্পারেচারটা মানে একটা ভালো ডিফারেন্স এসে গেছে। জলটা হবো তুমি খুব ঠান্ডা বা একটা মানে অ্যাবভ রুম টেম্পারেচার নিয়েছো, মানে খুব ঠান্ডা না, স্লাইটলি অ্যাবভ রুম টেম্পারেচার, তখন কি হবে, হিট ফ্লো হবে, হ্যাঁ না? সারাউন্ডিং থেকে। তো সারাউন্ডিং থেকে যখন হিট ফ্লো হবে, ওই সারাউন্ডিং এর যেগুলো মলিকিউলস থাকবে স্যার গ্লাসের। তোমার কথাটা না একটু ইকো ইকো হচ্ছে। আমার কথাটা ইকো ইকো হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, মাইকটা অফ করে রাখো তাহলে ইকো হবে না। ঋষিকেশ মাইকটা অফ করে রাখো। হ্যাঁ, তো এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। তো যখন আমাদের বলে, যখন ওই গ্লাসটা, স্টিলের গ্লাসটার ভাবো টেম্পারেচার একটা ভালো, বাইরের সারাউন্ডিং টেম্পারেচার ওয়াটার টেম্পারেচারের মধ্যে একটা ডিফারেন্স আছে, তখন কি হয়, ওই যে ওয়ালটার মধ্যে কি হয়, একটা টেম্পারেচার শিফট হয়, হ্যাঁ না? বাইরের থেকে টেম্পারেচার মানে বাইরের থেকে হিটটা ভিতরে ফ্লো করে, বিকজ ভিতরের ওয়াটারটা একটু স্লাইটলি অ্যাবভ রুম টেম্পারেচার। ওই যে হয় না, আমরা আর এটা কখন দেখতে পারবে, তুমি যেটা বলছো ঋষিকেশ, ওটা কখন দেখতে পারবে, যখন তুমি দেখবে ভাবো আমরা ওই যে মিলাই না, নর্মাল ওয়াটারটাকে একটু ঠান্ডা করে খাই, মানে ঠান্ডা জল মিশিয়ে মিক্স করে খাই, হ্যাঁ না? তখন দেখবে এটা বেশি দেখা যায়। এরকম কোনো সিচুয়েশনে হয়েছিল নাকি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, তো তখন কি হয়, তখন তোমার এই যে যেটা আমাদের এই ভাবো, এখানে ভাবো যা, এটা ভাবো তোমার আর অ্যারাউন্ড 21 ডিগ্রি সেলসিয়াসও তুমি ভিতরেরটা মিক্স করে ঠান্ডা জলের লেভেলটা করে দিলে, ঠিক আছে? এখন কি হবে, বাইরে ভাবো তোমার টেম্পারেচার হলো আউটসাইড দ্য গ্লাস, এটা হলো গ্লাসের ভিতরে, দ্য গ্লাস পোর্শন। এখন ভাবো গ্লাসের ভিতরে, এটা স্টিলের গ্লাসটার ভিতরে 21 ডিগ্রি সেলসিয়াসে জলটা আছে। এখন বাইরের টেম্পারেচার হবো তোমার 27 ডিগ্রি, ওকে? এখন কি হবে, there is a gap of 7 degrees. এখন কি হবে, হিট উইল স্টার্ট ফ্লোয়িং টু দ্য ওয়াটার। প্রথমে কি হবে, প্রথমে হবে জিনিসটা, এই যে আউটার সারাউন্ডিং আছে, যেটা আউটার লেয়ারটা আছে আমাদের, মেটালের লেয়ার থাকে না, এই যে এই পোর্শনটা, মাঝখানে পোর্শনটা, তো এই পোর্শনটার মধ্যে কি হয়, এই পোর্শনটার মধ্যে তোমার এই পোর্শনটা 27 ডিগ্রি হয়ে যায় বাইরের কোটিংটা, আর ভিতরে কোটিংটা থাকে 21। ওই পোর্শনটার মধ্যে তোমার টেম্পারেচার শিফট হয়। ওই এখানে যে যেগুলো ইসে লাগানো আছে এই পোর্শনটাতে যেটা তোমার মলিকিউলস লাগানো আছে, হ্যাঁ না? এখানে ওয়াটার মলিকিউলস আছে কন্ট্যাক্টে। এই মলিকিউলস গুলো কি হয়, দে অ্যাটেন এ স্লাইট ইনক্রিজ, মানে ইনস্ট্যান্ট ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, তো যখন কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে তো দে উইল স্টার্ট ভাইব্রেটিং, হ্যাঁ না? আমি যদি একটা মলিকিউল দিয়ে এক্সাম্পল দিই, এই মলিকিউলটা ভাইব্রেট করছে, হবে ইট ইজ গোয়িং আপ এন্ড ইট ইজ গোয়িং ডাউন, ঠিক আছে? মানে ভাইব্রেশন স্টার্ট করে দিয়েছে, একটু স্লাইট ইনক্রিজ ভাইব্রেশন। তো ইনক্রিজ ভাইব্রেশন করবে, ওর সাথে যেগুলো নর্মাল এসে মলিকিউলস গুলো আছে, গ্রিন মলিকিউলস রিপ্রেজেন্ট অক্সিজেন মলিকিউলস, হ্যাঁ না?
ওর কাছাকাছি যেগুলো অক্সিজেন মলিকিউল আছে ওগুলো কি করবে? ওগুলো দূরে সরিয়ে দেবে না? হ্যাঁ না? বুঝতে পেরেছো? হুম। হুম। তো না, অনেক সময় স্যার। কি, আমি বুঝিনি। কেন বুঝোনি? আমি বললাম এই সারফেসটার টেম্পারেচার কত থাকবে? এই সারফেসটার টেম্পারেচার 27 ডিগ্রি থাকবে। আর ভিতরেরটা কত থাকবে? ভিতরেরটা 27 না থাকবে, 26 পয়েন্ট সামথিং থাকবে, আর ভিতরেরটা 21, জলের টেম্পারেচারটা থাকবে। তো এখন কি হবে, এই সারাউন্ডিং এর মধ্যে যেগুলো তোমার ওয়াটার মলিকিউলস আছে কন্ট্যাক্টে, ভিতরের সারফেসটার সাথে কন্ট্যাক্টে যেটা ওয়াটার মলিকিউলস গুলো আছে, ওইগুলো কি হবে, দে উইল গেট এন ইনক্রিজড কাইনেটিক এনার্জি। ঠিক আছে, ওদের মধ্যে একটা এনার্জি অ্যাবজর্পশন হবে, হিট এনার্জিটা। তো তারপরে কি হবে, দে উইল ইনক্রিজ। ওকে, ইনক্রিজ করার সময় কি হবে, বাকিগুলো কিন্তু ভাইব্রেট করছে না ইনস্ট্যান্টলি, এই ভাইব্রেশনটা ট্রান্সফার হয়, এন্ড ইন দ্যাট প্রসেস দ্য টেম্পারেচার ইনক্রিজেস। এই টেম্পারেচার পরে ইনক্রিজ হয়েছে, কিন্তু বাইরে বাকিগুলো তো ভাইব্রেট করছে না, এটাই ভাইব্রেশন স্টার্ট করেছে ইমিডিয়েটলি। এখন কি হবে, এখন এই পোর্শনটাতে কি হবে, এই মাঝখানে মাঝখানে যেগুলো ওয়াটার মলিকিউলস আছে, দে ক্যান গেট পুশড। ঠিক আছে, অনেক সময় কি হয়, পুশ করার সময় কি হয়, এই ভাইব্রেশনটা এইভাবে ট্রান্সফার হয়, অল দ্য heat is transferred like this from the surrounding. Okay, বুঝতে পেরেছো ঋষিকেশ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো অনেক সময় কি হয়, তোমার যখন হিট ভাইব্রেশনটা ট্রান্সফার হয়, এই যে অক্সিজেন মলিকিউলস গুলোকে পুশ করেছিল, ওই অক্সিজেন মলিকিউলস গুলো কি করে, ওই আগের জায়গার মধ্যে আবার মানে স্টে হয়ে যায়, মানে ভিজিবল হয়ে যায়। ভিজিবল মানে দে রেডি টু গো আউট অফ দ্য ওয়াটার, মানে ওই একটা ফর্মে এসে দেখবে একটা এনক্লোজ বাবলের মধ্যে হয়ে যায়, মানে অনেকগুলো গ্যাস মলিকিউলস মিক্স হয়ে যায়, এন্ড দে ফর্ম এ সিঙ্গেল লার্জ অক্সিজেন বাবল। ঠিক আছে, গ্যাসিয়াস বাবল একটা ফর্ম করে। বুঝতে পেরেছো? হ্যাঁ। শুধু দুটোকে বার করছে না, দুটো অক্সিজেন মলিকিউলকে বার করছে না, অনেকগুলো এয়ার মলিকিউলসকে বার করছে, মানে ওই এয়ার মলিকিউলস কম্বাইন হয়ে একটা বড় মাস একটা ফর্ম করবে। আর ওই বড় মাসটা দে টেন টু স্টিক টু দ্য ওয়ালস অফ দ্য গ্লাস। ওকে, তো ওই গ্লাসের ওয়ালের মধ্যে যখন লেগে থাকে, তারপর দেখবে তুমি যদি হালকা একটু টার্ন করো, হালকা একটু মুভমেন্ট করো জলটাতে, ওটা দেখবে বেরিয়ে যাবে। হ্যাঁ না, উপর দিয়ে বেরিয়ে যায়, সারফেসের মধ্যে পৌঁছিয়ে তারপর একটু পরে নাই, নাই মানে অ্যাটমসফিয়ারে চলে গেছে। হ্যাঁ না? বুঝতে পেরেছো? হুম। এটাই হলো রিজন যে কেন আমরা ওই যে সাইডের মধ্যে ওয়ালের মধ্যে কেন দেখি আমরা যে মানে বাবলস লেগে আছে। বাবলস লাগার রিজন হলো অনেক সময় যখন টেম্পারেচার ডিফারেন্স হয়ে যায়, বাইরে সারাউন্ডিং টেম্পারেচার আর ভিতরের টেম্পারেচার যখন হয় একটা ডিফারেন্স হয়ে যায়, তখন হিট ফ্লো হয়। এই হিট ফ্লোটা যখন তোমার বাইরের থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে যাবে, তখন এরকম একটা সাইডের মলিকিউলস গুলোর মধ্যে একটা মোশন আসতে পারে, and that causes the air molecules trapped inside the water to combine and form large water bubbles, which are quite visible. না, তুমি নর্মাল গ্যাস মলিকিউলস গুলো দেখতে পারবে না ইজিলি, বাট ইভেন যখন আমরা হিট করি যখন নিচের থেকে বাবলস গুলো দেখবে নিচের থেকে বেরোয়। হ্যাঁ না? দেখেছো এটা? হ্যাঁ, যখন আমরা জল গরম যখন করি, তখন তখন কি হয়, তখন কিন্তু যখন আমরা হিটটা ইসে করে যখন করি, তখন নিচের থেকে বেরো। হ্যাঁ না? সাইডের থেকে বেরোয় নাকি? সাইডের থেকে তো বেরোয় না। না। শাশ্বতী, বুঝেছো জিনিসটা? হ্যাঁ। তো এই বাবলস গুলো ফর্ম কেন হয়? বিকজ ওই পোর্শনটার মধ্যে এত ভাইব্রেশন আরম্ভ হয়ে যায়, যাতে কি হয়, ওই মাঝখানে ট্র্যাপ হয়ে থাকা তোমার অক্সিজেন বা এয়ার মলিকিউলস গুলো কি হয়, দে টেন টু কম্বাইন এন্ড ফর্ম এ সিঙ্গেল বাবল। ঠিক আছে, ওই বাবল গুলো আরো ধাক্কা যখন খাবে, আলটিমেটলি উপর দিয়ে বেরিয়ে যাবে। না না না, দে উইল বি পুশড আপওয়ার্ড। যদি নিচের থেকে নিচে বার্নার থাকে, যদি নর্মাল গ্লাসের থাকে, আবার ঠান্ডা জল নিয়েছো বাইরের খুব গরম টেম্পারেচার, তখন এই জিনিসটা হয়। হ্যাঁ না? বাট ওটা সাইডের ওয়ালে হয়, বিকজ নিচের সারফেসটা বাইরে এনভায়রনমেন্টের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্টে থাকে, মানে এয়ারের সাথে কন্ট্যাক্টে থাকে না, বাইরের সারফেসটা সাইডের ওয়ালস গুলো হয়ে বেশি থাকে। ওকে, so different case are different. Hope I am clear to everyone. ইয়েস। আমাদের বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো সিম্পল কনসেপ্ট, এগুলো এমন কিছু না, খালি অবজার্ভ করবে, অবজারভেশনটা ইম্পর্টেন্ট।
ভালো লেগেছে ঋষিকেশ এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে এরকম টাইপের, আমার খুব ভালো লাগে। মানে you should get to know what is happening in all the different scenarios which we usually see in our daily lives. Okay, so এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো ফ্যাক্টরস এফেক্টিং ইভাপোরেশন। মানে ইভাপোরেশন এর জন্য কি কি এক্সটার্নাল ফ্যাক্টরস আর রেসপন্সিবল, বা হাউ দে চেঞ্জ দ্য রেট অফ ইভাপোরেশন। Factors affecting evaporation. So the number one factor is obviously কি হয়? টেম্পারেচার। হ্যাঁ না না, টেম্পারেচার হবে কি না বলো? ওটাই। সো সিমিলারলি যেরকম আমরা দেখি যে আমরা অনেক সময় কটন ক্লোথ কেন পরি? কটন ক্লোথে আমাদের সোয়েট অ্যাবজর্ব করে নেয় সামারে। আর তারপরে সামারের জন্য কি হয়? সামারে টেম্পারেচার বেশি থাকার জন্য দ্য রেট অফ ইভাপোরেশন ইনক্রিজেস। যত বেশি টেম্পারেচার হবে, এনভায়রনমেন্টাল টেম্পারেচার যত বেশি হবে, আমাদের কাপড়টা তত গরম হবে, আর যত গরম হবে তত তাড়াতাড়ি ওটার মধ্যে থাকা ওয়াটার মলিকিউলস গুলো বেরিয়ে যেতে পারবে। হ্যাঁ না না, বুঝতে পেরেছো? হ্যাঁ This স্যার। same example is followed. নবদেব কি কিছু রিপ্লাই দাও না যে? জি তো। দেবে? ইয়েস বলবে। বুঝেছো এটা কি বললাম? এই যে এখানে বোঝানো বলেছে why should we wear cotton clothes in summer? বিকজ সামারের সময় ইভাপোরেশন রেটটা বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ বাইরের সারাউন্ডিং টেম্পারেচারটা বেশি থাকে। টেম্পারেচারটা বেশি ডাজন্ট মিন যে ওটা 100°C থাকতে লাগবে, মরে যাবো 100°C থাকলে। হ্যাঁ না, আমাদের বাইরে টেম্পারেচারটা কত থাকে ম্যাক্সিমাম গরম দিনে দেখা যায় যদি 35 40 ম্যাক্স টু ম্যাক্স 32। আজকে কত ছিল? আজকে 36 ছিল, 36 বা 35 ছিল। তো 35 এর মতো দেখবে তুমি বাইরে আমরা যদি যাই, উই শুড ওয়্যার কটন ক্লোথস। কেন? কটন ক্লোথসে কি হয়? কটন ক্লোথসে আমাদের সোয়েটটা অ্যাবজর্ব করে না, আর অ্যাবজর্ব করার পরে কি হয়? they tend to dry up very easily. How do they dry up? Because they are exposed to greater temperatures. হ্যাঁ না, সারাউন্ডিং টেম্পারেচার বেশি থাকার জন্য কি হয়? they can easily evaporate. ঠিক আছে, মানে ওটার ভিতরে থাকে যে ওয়াটার মলিকিউল আছে ওটা বেরিয়ে যেতে পারে, ইভাপোরেট হয়ে বেরিয়ে যেতে পারে। স্যার কটন ক্লথস গুলো তো শরীর থেকে লেগেও থাকে না ঘাম যখন বেরো, সোয়েট যখন হয়। হ্যাঁ ওটাই আরেকটা রিজন আছে কেন ওটা ইরিটেশন হয় না। যেমন তুমি যদি সিনথেটিক মেটেরিয়াল পরো ঠান্ডার দিনে, ঠান্ডা দিনে বলো, গরম দিনে যদি সিনথেটিক মেটেরিয়াল পরো তখন কি হবে? তোমার যখন সোয়েট বেরোবে, সোয়েটের সাথে ওটা মিক্স করে কি হবে? তোমার বডিতে ইরিটেশন করতে পারে। হ্যাঁ না, মানে ইটস নট ভেরি কমফোর্টেবল টু ওয়্যার। কটন ক্লথস অন দ্য আদার হ্যান্ড ভিজার পরেও কিন্তু বডিতে কিন্তু তোমার এক ওরকম ওই ইরিটেটিং ফিলিং একটা দেয় না। এটা তো অবজার্ভ করেছো তোমরা? হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ এটার রিজন হলো যে কটন ক্লোথস আর মেড ফ্রম এ ডিফারেন্ট মেটেরিয়াল। যখন ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করা হয়, ন্যাচারাল মেটেরিয়ালের টেক্সচারটা অন্য থাকে। তো দুটো কাজ করে কটন ক্লোথস, দে আর স্মুদার এন্ড দে প্রোভাইড এ কমফোর্টেবল ফিট, যেটা আমরা বলি কমফোর্টেবল, যেটা একটা ফিলিং যেটা দেয় কাপড় পরার পরে ওইটা দেয়। সেকেন্ডলি দে ক্যান অ্যাবজর্ব এ হিউজ অ্যামাউন্ট অফ সোয়েট, আর প্লাস ওরা কুইকলি ড্রাইও করতে পারে। সো দিস আর দ্য থ্রি রিজনস দ্যাট ইজ ওয়াই উই শুড ওয়্যার কটন ক্লোথস ইন সামার। এটা ঠিক আছে। আর যেহেতু ওরা তাড়াতাড়ি বেশি সোয়েট অ্যাবজর্বও করতে পারে। আলটিমেটলি দেখো আমরা তো কাপড় পরে থাকি না, তো আমাদের হাড়টা যেগুলো ওপেন থাকে গরম দিনে ওইখান থেকে তো ইনস্ট্যান্টলি ইসে হয়ে যাবে, মানে তোমার ইভাপোরেট হয়ে যাবে সোয়েটটা। বাট আমাদের যেরকম বডিতে যে পার্টস গুলো কাভার্ড থাকে ক্লোথ দিয়ে, হ্যাঁ না, ওই পার্টসে যদি ক্লোথের থ্রু দিয়ে যদি আমাদের সোয়েটটা বেরোতে না পারে, তাহলে আমাদের কোনো লাভ হবে সোয়েটিং করে? কারণ আমাদের বডিতে কিন্তু দেখবে সোয়েটিংটা কিন্তু তোমার নর্মালি এসে আমাদের কোন পার্টটাতে কাপড় পরিনি ওটাতে হবে, কোন পার্টটাতে পরেছি ওটাতে হবে না, এরকম ভাবে তো হয় না। সোয়েটিং হলে পুরো বডিতে হয়। হ্যাঁ না, বুঝতে পেরেছো? সো যাতে আমাদের ওই যে কাভার্ড মানে যেখানে আমরা ক্লোজ পরে রেখেছি ওই পোর্শন দিয়ে যদি যখন আমাদের সোয়েটটাকে রিলিজ করতে লাগবে টু দা এক্সটার্নাল এনভায়রনমেন্ট, মানে তোমাদের অ্যাটমসফিয়ার, so that is the reason why we should consider cotton clothes, because
কটন ক্লথ কি করে, কটন ক্লথ ক্যান অ্যাবজর্ব, মানে ওটাকে সোক করে নেয়, হ্যাঁ না, ওই সোয়েটটাকে সোক করে প্লাস ওটা ড্রাইও করে নেয়, নিজেকে নিজে ড্রাই করতে পারে। So, এই সোকিং, এই অ্যাবজর্বেন্ট প্রপার্টিটা ইউজ করা হয় কটন ক্লথসে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। এই অ্যাবজর্বেন্ট Yes, প্রপার্টিটা sir. থাকার জন্যই, বিকজ দে আর মানে ইন বিটুইন দ্য কন্ট্যাক্ট, আমাদের যেটা এয়ারের আর আমাদের যেটা বডির কন্ট্যাক্টের মাঝখানে একটা পোর্শন না, একটা তোমার সারফেস একটা, ওই সারফেসটা থ্রু দিয়ে যদি আমাদের সোয়েট মানে পাস না করতে পারে তাহলে তো হবে না, তাহলে তাহলে তো আর কি, তাহলে তো আবার ওই ঘামটা ভিতরেই থেকে গেল, ওইখানে ঘাম বেরোনো বেকার হয়ে গেল, হ্যাঁ না। সো এই জিনিসটাকে মানে বেটার, এই প্রসেসটাকে বেটার করার জন্য উই শুড ইউজ কটন ক্লথস। এটা হলো অ্যান্সারটা। সিমিলারলি আমরা আমরা নর্মাল যখন আমরা যে স্যানিটাইজার ইউজ করি বা আমরা যদি নেল পলিশ রিমুভার ইউজ করি, ঠিক আছে, দুটো কিন্তু মেটেরিয়াল আলাদা। ওয়ান ইজ অ্যান অ্যাসিটোন, নেল পলিশ রিমুভারটা হলো অ্যাসিটোন, ঠিক আছে। অ্যাসিটোন আর আর অ্যালকোহল, আর অ্যালকোহল কোথায় থাকে, স্যানিটাইজারের মধ্যে, হ্যাঁ না। স্যার পারফিউমেও থাকে। হ্যাঁ, পারফিউম ডিওড্রেন্ট এগুলো তো থাকে। তার জন্য তো দেখবে শার্টের মধ্যে মালার পরে শার্টটা ভিজে যায়, বাট একটু পরে দেখবে নাই হয়েছে, হ্যাঁ না। আর ওটা জলের থেকে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা তো ফলো করেছো। হ্যাঁ হ্যাঁ, এটার রিজন হলো যে ওগুলোর বয়লিং পয়েন্ট অবভিয়াসলি কম, তো বয়লিং পয়েন্ট প্লাস ওদের টেম্পারেচার কম লাগে, খুব কম টেম্পারেচারে ইভাপোরেট করে দিতে পারে। সো অ্যাসিটোন যেরকম যেগুলো রিমুভারের মধ্যে থাকে বা তোমার অ্যালকোহল যেগুলো স্যানিটাইজার ডিওড্রেন্টের মধ্যে থাকে, ওইগুলো কি করে, ওগুলো ওই সারফেসে, যেই সারফেসের মধ্যে পড়ে যায়, ওই সারফেসের জন্য যে টেম্পারেচার থাকে ওটাকে ওখান থেকে হিটটাকে অ্যাবজর্ব করে দেখে ইভাপোরেট। ওকে, তো যেরকম আমরা দেখবে হাতের মধ্যে স্যানিটাইজার দেওয়ার সাথে সাথে কি করে, হাতটাকে যখন আমরা রাব করি দেখবে হাতটা রাব করার পরে দেখবে পুরো হাতটা ভেজা থাকলেও দেখবে উইদিন এ ফ্র্যাকশন, উইদিন 5 to 10 সেকেন্ডস এর মধ্যে নাই হয়ে যায়, হ্যাঁ না। কেন নাই হয়ে যায়, নাই হওয়ার পরে একটা জিনিস দেখবে তোমার হাতটা ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগে না, না বলো, স্যানিটাইজার দেওয়ার পর হাতটা ঠান্ডা লাগে। হ্যাঁ হ্যাঁ তো হাতটা ঠান্ডা লাগার রিজনটা কি, ঠান্ডা তখনই হয় একটা জিনিস যখন ওখান থেকে আমরা হিটটাকে বের করে ফেলি। আমরা ঠান্ডা দিতে পারি না, ঠান্ডা ইজ নট সাম এনার্জি, ঠিক আছে। ঠান্ডা ইজ কল্ড দ্য অ্যাবসেন্স অফ হিট, হিট ইজ অ্যান এনার্জি, হ্যাঁ না। হিটটাকে যখন বার করে দেই দ্যাট থিং বিকামস কুল। ওকে, তো যখন একটা জিনিস ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হওয়া মানে কি, ওখান থেকে হিটটা বার করে নেওয়া হয়েছে, ওটাকে হিটটা অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে। তো আমাদের হাতটা যখন ঠান্ডা হয়ে যায়, এটার মানে হলো আমাদের হাতের থেকে তোমার যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ করেছে, কে ইউজ করেছে, ওই যে স্যানিটাইজারের মধ্যে থাকা অ্যালকোহলটা বা ওই যে রিমুভারের মধ্যে থাকা অ্যাসিটোনটা, ওগুলো ইউজ করে কি করেছে, দ্যাট এনার্জি ওয়াজ ইউজড ফর ইভাপোরেশন পারপোজেস, ওইটা স্টেট চেঞ্জ করতে হেল্প করেছে, হ্যাঁ না। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ So that heat which has been absorbed from our hand has been used for the evaporation of those materials such as acetone and alcohol. তো ওইটা হলো, তো প্রথম ফ্যাক্টরটা কি, প্রথম ফ্যাক্টরটা হলো টেম্পারেচার। আর এই টেম্পারেচারটা ইউজুয়ালি কি মিন করে, এই টেম্পারেচার মিন করে সারফেস টেম্পারেচার। ওকে, সারফেস টেম্পারেচার মানে যেই সারফেসটার উপরে লিকুইডটা আছে, কন্ট্যাক্টে আছে। ওকে, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ এখানে হ্যাঁ ওটাই দিয়েছে। সিমিলারলি আরেকটা কি, আফটার এ হট সানি ডে পিপল স্প্রিঙ্কল ওয়াটার অন দ্য রুফ। এটা এখন আর কেউ করে না, এখন আর কারোর রুফ নেই, এখন সবার সব বিল্ডিং সব উপরে আরসিসি, জানো না। কিন্তু আগের দিনে যখন মানুষে ওই যে দেখবে ওই যে ব্রাউন কালারের ইটের মতো কতগুলো থাকতো না, যে সিলিং এর মধ্যে বা চালের মধ্যে দিয়ে রাখতো মানুষে, দেখেছো না? বা যারা খেরের ঘরে থাকতো। সিলিসি মানে কি? আরসিসি মানে যাদের উপরে পাকা থাকে, উপরের সিলিংটা পাকা থাকে, সিলিং এর উপরে কোনো কিছু থাকে, সিলিংটা পাকা মানে ইটস মেড আপ অফ কনক্রিট, হ্যাঁ না। বুঝতে পেরেছো? ওগুলাকে বলা হয় আরসিসি, বলা হয় আরসিসি টাইপ বিল্ডিং বা আরসিসি টাইপ তোমার কনস্ট্রাকশন। সো আরসিসি তে কি হয়, আরসিসি
তে বা ইভেন যদি আজকাল যদি কারোর ঘরে টিনও থাকে, ওই টিনটার মাঝখানে অ্যাসবেস্টস শীট থাকে, হ্যাঁ না, অ্যাসবেস্টস শীট, ঠিক আছে। তো ওইগুলো কি করে, স্যার ওইগুলোর মাঝ আমি তো দেখিনি, আমি শুধু স্টিলই দেখেছি। স্টিল না, ঘরের উপরে এখানে টিন থাকে, তো এখানে টিনের মাঝখানে দেখবে অনেকের ঘরে ফল সিলিং থাকে, তারপর অনেকের ঘরে দেখবে এরকম মাঝখানে সিলিং থাকে, নর্মাল সিলিং, ফল সিলিং না, নর্মাল একটা জিপসাম বোর্ডের টুকরা থাকবে, এরকম 4টা কোণা থাকে এরকম, এটাও দেখতে পারবা। অনেকের ঘরে দেখবে পুরো পাকা উপরটা, হ্যাঁ না, ওদের রুমটা ভাবো এরকম কিউবয়েড শেপের, কিউবয়েডের মধ্যে তোমার রুমটা, এই পোর্শনটা যেটা আছে, এই যে উপরের সারফেসটা, এই উপরের সারফেসটা কি থাকে, উপরের সারফেসটা পাকা থাকে, ইটস মেড আপ অফ সলিড, হ্যাঁ না, ইট ইজ সলিড মেড আপ অফ সিমেন্ট, হ্যাঁ না, এরকম থাকে, দেখেছো এটা? হ্যাঁ স্যার। হুম। এগুলোতে কি হয়, হ্যাঁ এগুলো তো স্যার। তুমি উপরে জল ছিটিয়ে দিলেও কোনো লাভ নেই, কারণ উপরে যদি ইভাপোরেশন হয়ও, ওই ইভাপোরেশনে যতটুকু ঠান্ডা হচ্ছে সিলিংটা, ওটাতে তোমার আর ভিতরে ঢুকতে পারবে না, বিকজ এটা থিক লেয়ার, হ্যাঁ না, এই মাঝখানে লেয়ারটা বহুত মোটা। তার জন্য কি করতে পারে, ওই উপরে যদি ইভাপোরেশন হচ্ছেও, এখান থেকে ইভাপোরেশন হয়ে যাচ্ছে, ওই নিচের লেয়ারটার মধ্যে কোনো এফেক্ট পড়ছে না। সিমিলারলি এখানেও টিনের থেকে ইভাপোরেট হয়ে যাচ্ছে, মাঝখানে তো খালি, এই পোর্শনটা তো পুরো খালি, হ্যাঁ না, দিস এন্টায়ার পোর্শন ইজ এমটি, হ্যাঁ না। সো এমটি থাকার জন্য কি হয়, এই তিনটার থেকে যদি ইভাপোরেট হচ্ছেও, যে জল ঢেলে দাও, জল ঢেলার পরে যদি টিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, রুমের ভেতরে কোনো এফেক্ট দেখতে পারবে না, ইউ won't feel any kind of cooling due to that evaporation. কিন্তু আগের দিনে, এখন না, আগের দিনের মানুষরা যারা থাকতো, ঠিক আছে, আগের দিনের মানুষরা যারা থাকতো, আগের দিনের মানুষরা দেখবে খেরের ঘর থাকতো, হ্যাঁ না, এরকম। স্যার তোমার আওয়াজটা না কেটে কেটে যাচ্ছে। আমার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে না, তোমার নেটটার প্রবলেম হচ্ছে। স্যার আমারটাতেও আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, বুঝেছি কোথায় হচ্ছে। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। শাশ্বতী ঠিক আছে? হ্যাঁ। তো তোমার যারা আগের দিনে খেরের ঘরে থাকতো, ঠিক আছে, এখনো যদি গ্রামে যাও, গ্রামের মধ্যে তুমি দেখতে পাবে খেরের ঘর, ঠিক আছে। খেরের ঘরে কি হয়, খেরের ঘরের মধ্যে পাতলা লেয়ার থাকে, কেন না, there is not such a thick layers, কেন না, যাতে gypsum board or a concrete wall বলতে পারি, কনক্রিট সিলিং, তো অত বড় থাকে না, ওখানে কি থাকে, এরকম তোমার খেরের এরকম লেয়ার থাকে, হ্যাঁ না, ঘরের উপরে ওই যে থাকে না, চায়ের দোকান টোকান থাকে পাতলা পাতলা খের দিয়ে, যাতে জলটা পড়তে পারে, খালি অনেক সব ভিতর দিয়েও জল পড়ে, দেখেছো না? হ্যাঁ 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 আর অনেক পানের দোকানেরও এরকমই থাকে। হ্যাঁ, পানের দোকানে থাকে এরকম, এখানে পানের দোকানওয়ালা বসে, এখানে পিসে লাগে, এখানে ওদের টিপা গুলো থাকে। তো এখানে কি হয় আলটিমেটলি, তো এই যে এই জিনিসটা দেখবে, এইখানে কিন্তু এটা যদি পুরো ব্লক থাকে, এই পুরোটা যদি ব্লক একটা কিউবয়েডের রুম থাকে এটা, ঠিক আছে, তো রুমটা থাকলে কি হবে, এখানে কিন্তু লেয়ারটা মোটা না, আর ইটস মেড আপ অফ ন্যাচারাল লেয়ার্স, না, কোয়াইট সিমিলার টু আওয়ার ক্লোথস। তো ক্লোথের মধ্যে যেরকম লেয়ার একটা থাকে, পাতলা লেয়ার থাকে, এখানেও অত মোটা লেয়ার থাকে না। তো তখন কি হয়, অনেক সময় দেখবে বৃষ্টি যদি, যেখানে তুমি অনেক সময় কি করে, তোমার যদি এখানে ইসে রেখে দেয়, কি বলে, বা আগের দিনে কি করতো, আগের দিনে অনেকের ঘরে এরকম ব্রিক টাইলস থাকতো, ঠিক আছে, এগুলোকে ব্রিক টাইলস বলা হয়, মাঝখানে এরকম লম্বা লম্বা থাকে, এই ব্রিক টাইলস গুলো টিনের মধ্যে লাগানো থাকতো, টিন থাকতোই না, এই টাইলস গুলোই থাকতো, বুঝতে পেরেছো? তো দিস টাইলস সার্ভড অ্যাজ দ্য রুফ, ওকে, দেখেছো কোনো সময়? হ্যাঁ স্যার, ব্রাউন কালারে থাকে। হ্যাঁ, ব্রাউন কালার থাকে, ইটের মতনই, কালারটা ইটের, কিন্তু চ্যাপ্টা থাকে, ইটস এ ফ্ল্যাট থিং, হ্যাঁ না। হ্যাঁ। তো ওইগুলো কি হয়, ওগুলোতে আগে স্টোনেরই থাকে, মানে স্টোন না, ওটা ওটা ইটের যে মেটেরিয়ালটা থাকে, ক্লে দিয়ে বানানো, ঠিক আছে, ক্লে দিয়ে বানানো হয়, ক্লে দিয়ে, আচ্ছা। ক্লে বুঝেছো, মাটি মাটি, হ্যাঁ 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 স্যার, ভিজা মাটি। হ্যাঁ, ভেজা মাটি না, ওটা ড্রাই করে দেওয়া হয়, ড্রাই করে ওটাকে বেক করা হয়, বেক করলে জিনিসটা এরকম হয়ে যায়। স্যার যেটা দিয়ে মূর্তি বানায়, মূর্তি।
হ্যাঁ ওটাও আছে, প্লাস তোমার যেটা সারফেস গুলো থাকে না, যে ব্রিক কেমনে বানায়, ব্রিক ইজ মেড অফ স্যান্ড, হ্যাঁ না না জানো তো এটা, ব্রিক ইজ মেড অফ স্যান্ড। হ্যাঁ আমাদের ঘরে যেটা ব্রিক আজকাল বেরিয়েছে, আজকাল সিমেন্টেরও ব্রিক বেরিয়েছে, বাট আগের দিনের মানুষরা এখনো ইউজ করে ওই অরেঞ্জ কালারের যেটা ব্রিক থাকে, দ্যাট ইজ মেড আপ অফ স্যান্ড অ্যান্ড সয়েল, ঠিক আছে, রেড সয়েল ইউজ করা হয়। তো ওই জিনিসগুলো আলটিমেটলি সেম। তো ব্রিকটা আমাদের মোটা থাকে, এটা পাতলা থাকে, পাতলা এরকম মানে প্লেট টাইপের থাকে, ঠিক আছে। এই প্লেটগুলোকে রুফের মধ্যে লাগিয়ে দেওয়া হয় একটা ফ্রেম বানিয়ে। তো ওই ব্রিক গুলো কি করে, দে হ্যাভ দ্য সিমিলার কাইন্ড অফ অ্যাকশন সাচ এস এ ক্লে পট। যদি একটা ক্লে পট নো, পটের মধ্যে দেখবে জলটা একটা ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ না, বিকজ এটার মধ্যে স্মল স্মল পোর্স আছে। পোর্স যত বেশি পোর্স থাকবে তত ইভাপোরেশন বেশি হবে, সারফেসটা ঠান্ডা হয়ে যায়, তার জন্য ভিতরে জলটাও ঠান্ডা হয়ে যায়। বুঝতে পেরেছো? দেখেছো না ক্লে এরকম, এই যে মোটা টাইপের থাকে এখানে, ছোটবেলা তো ড্র করেছো মনে মোস্ট প্রবাবলি। হ্যাঁ 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 স্যার। এরকম টায়ারের মধ্যে রেখে দেয়, টায়ারের মধ্যে বসিয়ে রেখে দেয়। এখন এখানে কি হয়, এই বাইরের মধ্যে লেয়ারের মধ্যে ছোট 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 যেটা মাল্টিপল পোর্স। এখন এই পোর্স গুলোতে কি হয়, পোর্স গুলো দিয়ে ওই যে সারফেসের মধ্যে থাকা জলটা থেকে কিছু কিছু মলিকিউলস বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে আসলে কি হয়, ওই বেরিয়ে আসার সাথে সাথে দে গেট ইভাপোরেটেড, ওকে, বেরিয়ে যায়, ওকে। ইভাপোরেট হওয়ার সাথে সাথে কি হয়, ভিতরে যে এই এটার কন্ট্যাক্টের সাথে আরেকটা যে জলের লেয়ার আছে, ঠান্ডা হতে থাকে, হ্যাঁ না, বিকজ সারফেসটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের। বুঝতে পেরেছো? তো সারফেসটা যখন ঠান্ডা হয়ে যায়, ভিতরে জলটা আলটিমেটলি ইন দ্য প্রসেস পুরো জলটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, ওকে। খেয়েছো কোনো সময় রাস্তার সামনে যেন বসে থাকে ওই যে ক্লে পটের মধ্যে নিয়ে বসে, তোমার ওই যে নুডলস টাইপ থাকে, ওটাকে কালার্ড ওয়াটার দিয়ে খেয়েছো? স্যার তোমার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। আবার কেটে যাচ্ছে, তোমাদের নেটের প্রবলেম। হ্যাঁ। শাশ্বতের তো কাটছেন না। না হ্যাঁ ওই নেটের প্রবলেমটা, তোমাদের নেটের। এখন ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। কেটে গেলেও প্রবলেম নেই, আমি তো রেকর্ডিংটা পাঠিয়ে দেবো আবার, ডোন্ট হ্যাভ টু ওয়ারি। পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে এখন, তোমাদের ভয়েসও রেকর্ড হচ্ছে, তো ওইটা ভিডিও পেয়ে যাবে। এখন কথা হলো, এখন না শুনতে পারলে বলবে, হ্যাঁ, ঋষিকেশ আর নবদ্বীপ। হ্যাঁ স্যার। ঠিক আছে। সো এই পটের যে অ্যাকশনটা হচ্ছে, সিন্স ইট ইজ মেড আপ অফ ক্লে অ্যান্ড অলসো দিস থিং ইজ অলসো মেড আপ অফ ক্লে, যে এই তোমার যে টাইলস গুলো থাকে, ক্লে টাইলস গুলো থাকে, ওই ক্লে টাইলস গুলো আলটিমেটলি একই কাজ করে। তো ক্লে টাইলস স্যার আবার কেটে কেটে যাচ্ছে। তা আবার একটু রিপিট করো তো। এই যে ক্লে টাইলস গুলো বললাম, যে এই যে ক্লে টাইলস গুলো, এই ক্লে টাইলস গুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঋষিকেশ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই ক্লে টাইলস গুলো কি হয়, এই ক্লে টাইলস গুলো আলটিমেটলি অনেক সময় আগের দিনের মানুষরা কি করতো, ক্লে টাইলসটা ওই যখন দুপুরবেলা খুব গরম পড়ে যেত, দে ইউজ টু থ্রো ওয়াটার অন দেম। তো যখন ওয়াটার থ্রো করতো, ওয়াটার থ্রো করার সাথে সাথে কি হতো, তোমার এখানে মানে জলটা ইভাপোরেট হওয়া স্টার্ট করতো। যখন ইভাপোরেট হয়ে যেত উপরে, তো এই টাইলস গুলো ঠান্ডা হয়ে যেত, এই ঠান্ডাটা নিচে ঘর অব্দি পৌঁছাতো, হ্যাঁ না? বুঝতে পেরেছো? এই সেম তোমার হবে রুমটার উপরে ক্লে টাইলস গুলো আছে, তো এই ঠান্ডাটা ভেতরেও আসতো, ওকে। বুঝতে পেরেছো? মানে রুমটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেত। ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ শাশ্বতে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কিন্তু টাইলসের যে স্মল পোর্স গুলা ওগুলোর থেকে তো এমনিই ঠান্ডা হয়ে যেত। না না, ওখানে জল কই আছে, বাই ডিফল্ট তো জল থাকে না না। হুম হুম টাইলসের উপরে কেমনে এমনি এমনি জল থাকবে, দিনের বেলা তো হুম। কড়া রোদ্রুতে গরম হয়ে যাবে, টাইলস গুলো গরম হলে নিচের পোর্শনটাও গরম হয়ে যাবে। এখন টাইলসের উপর যদি জল ঢেলে দাও, টাইলসটা কি হবে, ইভাপোরেশন হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল, তো টাইলস গুলো যখন ঠান্ডা হয়ে যাবে, ভিতরের পোর্শনটাও ঠান্ডা হয়ে যাবে। সিম্পল লজিক। বুঝতে পেরেছো? তো এইখানে দুটো কেসে, এই কেসটাতে আর এই কেসটাতে, দুটোর মধ্যে কি হচ্ছে, এই দুটোর মধ্যে কি হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে, ঠিক আছে। ইভাপোরেশন হওয়ার জন্য কি হয়, উপরের লেয়ারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এন্ড দ্যাট ইজ কজিং দ্য ইনার সারফেস, মানে ইনার পোর্শন, ইনার স্পেস টু কুল ডাউন, ওকে।
সো হুম এই জিনিসটা ইউজ করা হয় Okay. এই যে এখানে এই লাইনটা পড়ো, এই লাইনটা পড়লে আইডিয়া পেয়ে যাবে। আফটার এ হট সানি ডে পিপল স্প্রিঙ্কল ওয়াটার অন দ্য রুফ অর ওপেন গ্রাউন্ড। অনেক সময় পাক্কার মধ্যে জল ছিটিয়ে দেয়। কেন পাক্কার মধ্যে জল ছিটিয়ে দেয়? পাক্কার মধ্যে জল ছিটালে ওই জলটা উপরে যখন উঠবে হাওয়া একটা চলবে, কেন না? বুঝতে পেরেছো? মানে তখন কি হয়, তোমার পাক্কাটাও গরম ঠান্ডা হতে থাকে আস্তে আস্তে। কারণ দিনের বেলা কড়া রোদ্র পড়তে পড়তে পাক্কাটাও গরম হয়ে যায়, ফ্লোর। দেখেছো কোনো সময় ভাবো কোনো একটা সিমেন্টের পাক্কার মধ্যে সারাদিন রৌদ্র পড়ছে, তো রৌদ্র পড়তে পড়তে ইসে হচ্ছে না, গরম হচ্ছে না পাক্কাটা? হ্যাঁ হ্যাঁ স্যার দেখেছি, হ্যাঁ, মানে তো ফিল করে। হ্যাঁ ওইটাই অবভিয়াসলি। তো ওই জিনিসটাতেও হেল্প করে। হয়তো সারাদিন পরে ভাবো রৌদ্র চলে গেছে বাট ইউ হ্যাভ টু সিট অন দ্য আউটডোর, মানে উঠানের মধ্যে গিয়ে বসতে লাগে, কিন্তু উঠানের পাক্কাটা এতই গরম যে বসা যাচ্ছে না। কি করে? ওটা মধ্যে জল মেরে দেয়। জল মারলে কি হয়, ওই যে ওখান থেকে হিটটা বেরোচ্ছে, ওই হিটটার থেকে কি হয়, জলগুলো ইভাপোরেট হওয়া স্টার্ট করে, হ্যাঁ না? জলগুলো যখন ইভাপোরেট হওয়া স্টার্ট করে তখন কি একটু পরে দেখবে জলটা নাই হয়ে গেছে, কিন্তু পাক্কাটা ইন প্রসেস ঠান্ডা হয়ে গেছে। ওকে, তো এটাই তো, দিস হেল্পস টু কুল দ্য হট সারফেস। তো ভেপারাইজেশনের একটা কাজ হলো ঠান্ডা করা, ঠিক আছে? তো কেন ঠান্ডা ঠান্ডা হয়? বিকজ ওই সারফেসটা থেকে হিটটা অ্যাবজর্ব করে, কিসের জন্য? ইভাপোরেট করার জন্য, মানে স্টেট চেঞ্জ করার জন্য। ওকে, আন্ডারস্টুড? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এখানে যেটা এক্সাম্পল বলেছিলাম যে কেন আমরা কটন ক্লোথ পরতে লাগে, কটন ক্লোথের এক্সাম্পল এখানে পুরো মানে তোমার পুরো অ্যান্সারটা দেওয়া আছে এখানে। এখানে বলেছে ডিউরিং সামার উই পারস্পায়ার মোর বিকজ অফ দ্য মেকানিজম অফ আওয়ার বডি উইচ কিপস আস কুল, যেটা বলেছিলাম। আমাদের পার্সপিরেশন মানে সোয়েটিং করার মেইন মেকানিজমটা কি? বডি কেন সোয়েট করে? জাস্ট টু কিপ আস কুল। তো এখানে কি হয়, ইভাপোরেশনের সময় কি হয়, পার্টিকেলস আমাদের বডির সারফেসের থেকে এনার্জি অ্যাবজর্ব করে ভেপার কনভার্টার হয়ে যায়, ঠিক আছে? ওই যে আমাদের বডি থেকে হিটটা নিচ্ছে, ওই হিটটা কি? দ্যাট হিট ইজ ইকুয়াল টু দ্য ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ওকে, বুঝতে পেরেছো? দেখো আরেকটা জিনিস বলে দেই, আরেকটা জিনিস তোমাদের, হ্যাঁ স্যার। আরেকটা জিনিস বলে নি তোমাদেরকে। ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, আর এই কেসে ইভাপোরেশনের কেসে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন আর মানে তোমার যেটা ভেপারাইজেশন আর ইভাপোরেশন দুটো কেসে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন ইউজ হয়। ওকে, মানে সিমিলারলি একই 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 রকমের ভাবে দুটোতে ইউজ হয়। দুটো কেসের মধ্যে খালি একটা ডিফারেন্স কি, ওটার মধ্যে আমরা পুরো মানে মলিকিউলস গুলো 100 ডিগ্রি অ্যাটেন্ড করার পরে গিয়ে ল্যাটেন্ট হিটটা অ্যাকশনে এসে যায়, হ্যাঁ না? বাট ইভাপোরেশন সময় কি হয়, ইভাপোরেশন শুধু সারফেস পোর্শনটা, সারফেস লিকুইডের যে সারফেস থাকে ওই সারফেসের মধ্যে ল্যাটেন্ট হিটটা ইউজ। ডিফারেন্সটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ নবদ্বীপ বুঝেছো? নবদ্বীপ বুঝেছো? হ্যাঁ স্যার। ল্যাটেন্ট হিট অফ মনে আছে, ল্যাটেন্ট হিট অফ দুটো ছিল না, ল্যাটেন্ট হিট অফ কে ছিল? একটা ছিল ভেপারাইজেশন আর একটা কি ছিল? ল্যাটেন্ট হিট অফ ফিউশন ফিউশন। ফিউশন ওয়াজ ফর দ্য পারপাস অফ মেল্টিং, হ্যাঁ না? সলিড টু লিকুইডে যখন কনভার্ট হচ্ছে তখন ইউজ হতো। এখানেও সেম, এখানেও তো আলটিমেটলি স্টেট চেঞ্জ হচ্ছে না, ভেপারাইজেশনও স্টেট চেঞ্জ হয় ফ্রম লিকুইড টু গ্যাস। সিমিলারলি ইভাপোরেশনের মধ্যে লিকুইড টু গ্যাস হয়। তো ওই দুটো কেসের মধ্যেই ওই ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশনটা ইউজ হয়ে থাকে। ওকে, ওকে। নবদ্বীপ ক্লিয়ার? হ্যাঁ স্যার। শাশ্বতী ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। তো এখন কটনের এক্সাম্পলটা বলেছিলাম, কটনের কি, কটন ইজ এ গুড অ্যাবজর্বার অফ ওয়াটার। তো যখন ওয়াটার অ্যাবজর্ব করতে পারবে তখন সোয়েটও অ্যাবজর্ব করতে পারবে, আর যেহেতু সোয়েট অ্যাবজর্ব করতে পারে ওটা সোয়েটটাকে অ্যাবজর্ব করে ইট এক্সপোজেস ইট টু দ্য অ্যাটমসফিয়ার সো দ্যাট ইট ক্যান ইভাপোরেট। ওকে, তো এটা ছিল ওয়াই উই শুড ওয়্যার কটন ক্লোথস। এটা হলো কোয়েশ্চেন আর এটা হলো অ্যান্সার, এই পুরোটা হলো অ্যান্সার, ঠিক আছে? এটাকে মার্ক করে রাখতে পারো, এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও একটা, আর এখানে তুমি মার্ক করে দাও। ওকে, এই পোর্শনটা মার্ক করো, খুব ইম্পর্টেন্ট। আর মার্ক দিস এজ এ কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন কিউ লিখে দাও সাইডে, কিউ লিখে লেখো এখানে এএনএস লেখো, এএনএস লিখে এখানে এসে করো।
করেছো? হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এটাতে আরেকটা লাইন অ্যাড করতে হবে না যে কটন ক্লোথস হ্যাভ হ্যাভ হোয়াট? স্কুল এয়ার বা ফ্রেশ এয়ার। আবার বলো, কিছু বুঝিনি, তুমি ভয়েস ব্রেক হয়েছিল। মানে এখানে আরেকটা clothes have cotton tiny small a hole which gives us cool air. না না না, কুল এয়ার টেয়ার এগুলো লেখার দরকার নেই। সিম্পল ভাবে লিখবে ওটার মধ্যে ওয়াটার অ্যাবজর্ব করতে পারে, এটাই রিজন। কুল এয়ার টেয়ার লেখার দরকার নেই। সামারের মধ্যে রিজন কেন, সামারের মধ্যে কেন পুল, এটার রিজনটা হলো যে ওটা অ্যাবজর্ব করতে পারে আর ওই আমাদের সোয়েটটাকে বাইরে মানে ট্রান্সফার করতে পারে। ইট ক্যান ট্রান্সফার দ্য মানে মানে তোমার ইট ক্যান ট্রান্সফার দ্য সোয়েট beneath the cloth to the environment, to the atmosphere, ঠিক আছে? এটা হলো মেইন রিজন। সো এটা ছিল তোমার ইসে। সো এটা ফার্স্ট এর এক্সাম্পলটাতে ফার্স্ট এটা ছিল টেম্পারেচার। ওকে, যে টেম্পারেচার বেশি থাকলে বেশি মানে এনভায়রনমেন্ট সারফেস টেম্পারেচার মানে এনভায়রনমেন্টে সারাউন্ডিং টেম্পারেচার বা সারফেস টেম্পারেচার বলতে পারো। You can call it surface temperature, surrounding temperature as well. Surrounding temperature. Okay. Surrounding temperature. তো সারাউন্ডিং টেম্পারেচারে তোমার এখানে মানে যত বেশি হবে তত তাড়াতাড়ি ইভাপোরেট হবে। সেকেন্ড ইজ সারফেস এরিয়া। ওকে, সারফেস এরিয়া যত বেশি থাকবে তত বেশি তোমার, যেটা আমি যে কাপের আর যে একটা গ্লাস অফ ওয়াটার আর একটা প্লেট অফ ওয়াটারের যেটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ না, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার দুটোতেই আছে, হ্যাঁ না, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার দুটোতেই আছে, তবে এটার মধ্যে এতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার আছে আর এখানে এতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার আছে। মানে এই গ্লাসের থেকে তুমি জল ঢাললে এখানে মানে সেম এটার অ্যামাউন্টটা এতটুকু। ওকে, কিন্তু ইভাপোরেশন এটাতে বেশি হবে, তবে এটা রেট অফ ইভাপোরেশন হলো E1, এটা রেট অফ ইভাপোরেশন E2, তবে এটা E1 এটা E2, ঠিক আছে? সো অবভিয়াসলি E2 উইল বি গ্রেটার দেন E1। ওকে, বা E1 উইল বি লেস দেন E। ওকে, বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। সো এটা হলো ছিল এক্সাম্পল। সিমিলারলি আমাদের কাপড় দেখবে আমরা কাপড় দলা করে মেলতে দেই, আমরা কোন সময় দেখিনি একদম কাপড়টাকে মুড়িয়ে বাইরে রেখে দিয়েছি শুকানোর জন্য, না, উই স্প্রেড দেম, হ্যাঁ না, দুটো টাইপের স্প্রেড করতে পারি। একটা ভাবো এরকম টাওয়েল আছে, টাওয়েলটাকে আমরা এইভাবে কাপড়ের মধ্যে মেলতে পারি, এটাকে বলা হয় আধা করে, হ্যাঁ না, এভাবে মেলতে পারি, বুঝতে পেরেছো? সো এটাকে বলা হয় হরাইজন্টাল ড্রাইং, ঠিক আছে? কি বলা হয় এটাকে? হরাইজন্টাল ড্রাইং, ঠিক আছে? হরাইজন্টাল ড্রাইং অফ ক্লোথস। আর সিমিলারলি এই সেম কাপড়টাকে সেম টাওয়েলটাকে যদি আমি উপরে ক্লিপ লাগিয়ে দিই, এখানে যদি ক্লিপ লাগিয়ে দিই দুটো, এখানে যদি ক্লিপ লাগিয়ে দেয় আর পুরোটাকে যদি লম্বা করে টেনে দিই, ঠিক আছে, এটাও তো পসিবল। এটাকে বলতে পারো কি ড্রয়িং বলে? এনি গেস? ভার্টিক্যাল ড্রয়িং। ইয়েস, দিস ইজ কল্ড ভার্টিক্যাল ড্রয়িং, ঠিক আছে? সো দুটোর মধ্যেই একই রকমের ভাবো, তোমার হাওয়া খুব চলছে ওই দিন, হাওয়া যদি চলছে হরাইজন্টাল ড্রয়িং ইজ এ ভেরি গুড অ্যাপ্রোচ। ভাবো ওই দিন হাওয়া নেই, ইউ আর অনলি রিলাইং অন দ্য সানলাইট, ঠিক আছে? তো সানের মধ্যে তুমি শুকাতে লাগে, তুমি ইউ ক্যান ট্রাই ভার্টিক্যাল ড্রয়িং, ঠিক আছে? ভার্টিক্যাল ড্রয়িংটা তাড়াতাড়ি কাজ করবে যখন বাইরের হাওয়া কম চলছে, না না, বা হিউমিডিটি বেশি আছে। যদি হিউমিডিটি বেশি থাকে, হাওয়া কম থাকে, তখন ইউ শুড অপ ফর ভার্টিক্যাল ড্রয়িং। ওকে, আর হরাইজন্টাল ড্রয়িংটা কখন করবো ভাবো? মডারেটলি সানশাইন আছে, সানশাইন না থাকলেও হবে, বাট হাওয়া আর হিউমিডিটি কম, হাওয়া বেশি, তখন আমরা এই মেথডটা ইউজ করবো। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? কেন হরাইজন্টাল ড্রয়িং এ দেখো, হরাইজন্টাল ড্রয়িং এ কিন্তু শুধু একটা সারফেসের মধ্যে কিন্তু সানলাইটটা ডাইরেক্টলি পড়ে,
আরেকটা সাইডে কিন্তু পড়ে না, আরেকটা সাইড কিসের উপর ডিপেন্ড করে, আদার ফ্যাক্টর সাচ এস তোমার কিসের উপরে এফেক্ট করে, তোমার উইন্ড স্পিড, তারপরে তোমার হিউমিডিটি, হ্যাঁ না, এগুলোর উপরে ডিপেন্ড করছে। বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ এটার মধ্যেও সায়েন্স আছে, কিন্তু এটা কিন্তু তো এমনি করো না, এটা কোন সময় কোন কন্ডিশনসে কোনটা কোন ড্রাইং অ্যাপ্রোচটা বেটার, মানে আলটিমেট গোল কি, আলটিমেট গোল ইজ টু ড্রাই ইওর ক্লোথ ফাস্টার, হ্যাঁ, তাড়াতাড়ি শুকাতে লাগবে। তো তাড়াতাড়ি শুকানোর জন্য দেয়ার আর টু অ্যাপ্রোচেস, বাট হরিজন্টাল ড্রাইং এন্ড ভার্টিক্যাল ড্রাইং, এই দুটো তুমি একটু নেটে দেখতে পারো তোমার যদি ইচ্ছা থাকে জানা। তো এই দুটো কেসের মধ্যেই ডিপেন্ড করে তুমি কোন সিচুয়েশনে কোনটা ইউজ করবে, ওটা ডিপেন্ড করে কিসের উপরে, দ্য বেসড অন দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন, এনভায়রনমেন্টাল কন্ডিশন সাচ এস এক্সটার্নাল টেম্পারেচার, মানে এয়ার টেম্পারেচার, তারপরে তোমার উইন্ড স্পিড, তারপরে আছে হিউমিডিটি। এই তিনটা মেইন ফ্যাক্টরস উপর ডিপেন্ড করে, ঠিক আছে। প্লাস দেখো এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে সারফেস এরিয়াটা দুটোর মধ্যে সারফেস এরিয়া সেম, কিন্তু সারফেস এরিয়া গেটিং এক্সপোজড টু দ্য সারাউন্ডিং, হ্যাঁ না, দুটোর মধ্যেই সেম, কিন্তু দুটো ড্রাইং স্পিডটা আলাদা। কেন আলাদা? ওটা আলাদা আলাদা ফ্যাক্টরস উপর ডিপেন্ড করে। समझ में आया सबको? হ্যাঁ স্যার। Yes, sir. শাশ্বতী বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ সো দিস ইজ হাউ দ্য সারফেস এরিয়া এফেক্টস, ঠিক আছে। সারফেস এরিয়া কি লিখেছে দেখি বইয়ের মধ্যে। We know that evaporation is a surface phenomenon, বলেছিলাম না সারফেস ফেনোমেনন, প্রথমে বলেছিলাম। Vaporization is a bulk phenomenon, the boiling is a bulk phenomenon, but evaporation is a surface phenomenon. Obviously vaporization টাও surface phenomenon, কিন্তু evaporation-এর জন্য আগের bulk process-টা হতে লাগে, এটার জন্য bulk process-টা না হলো। ডিফারেন্সটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ So এখানে বলেছে if the surface area is increased, the rate of evaporation increases, ঠিক আছে। যখন আমরা ক্লথ ড্রাই করি, we spread them out, we don't কি বলে, we don't form a, মানে we don't club 2 or 3 clothes together and then keep it just like that so that they can dry on their own, ওইটার জন্য তো করি না, আমরা স্প্রেড করে দিই, ওপেন করে আমরা তারের মধ্যে ঝুলিয়ে দিই, so that they can use different techniques, যেরকম তোমার টেম্পারেচারও পেতে পারে, সারফেস এরিয়াটাও বেড়ে যাচ্ছে, আর ওই সারফেস এরিয়াটা বাড়ার জন্য কি হচ্ছে, they get exposed to different kinds of effect, মানে environmental factors such as temperature, wind speed, humidity, এগুলো, হ্যাঁ না, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ সবাই স্যার। ঠিক আছে। নেক্সট আছে টেম্পারেচার, ওটা তো বললামই, যত বেশি টেম্পারেচার অবভিয়াসলি তত বেশি পার্টিকেলস গুলো কাইনেটিক এনার্জি বেশি পাবে সারফেসের মধ্যে, তার মধ্যে আলটিমেটলি তোমার ভেপার স্টেটে তাড়াতাড়ি কনভার্ট, so that is the second one. Similarly humidity, the third one is humidity, okay. এখন humidity কি বলো, can anyone say what is humidity? ঋষিকেশ বলতে পারবে humidity কি? ঋষিকেশ? আমি বলি না তুমি তো জানো আমি জানি, তার জন্য Sir, জিজ্ঞেস করছি। humid. এমনি নিজের নর্মাল ভাষাতেই বলো, মানে যেটা তুমি জানো বুঝেছো, হিউমিডিটি কি জিনিসটা কি পারবে বলতে? মনে আসছে না। মনে আসছে না? হায় রে হায়, মনে আসার কি আছে, হিউমিডিটিতে একটা সিম্পল কনসেপ্ট একটা, আমি ডেফিনেশন জিজ্ঞেস করছি না তো, আমি হিউমিডিটি জাস্ট খালি বলছি যে মানেটা কি, নবদ্বীপ বলতে পারবে? না স্যার। তুমিও বলতে পারবে না? টেম্পারেচার। এই টেম্পারেচার না, হিউমিডিটি দেখো আমাদের হাওয়াতে জানো তো, স্যার আমাদের যেটা আমরা ফিল করতে পারি আমরা এই, টেম্পারেচার। না না না, এটা হ্যাঁ ওটা তো অবভিয়াসলি, হ্যাঁ ওটা ইটস রেজাল্ট অফ হিউমিডিটি, হ্যাঁ না, হিউমিডিটি বেশি থাকলে আমাদের গরম বেশি লাগে, মানে রিয়েল ফিল যেটাকে রিয়েল ফিলটা বেশি হয়ে যায়। ওভার 35 ডিগ্রি সেলসিয়াস গরম আছে, কিন্তু হিউমিডিটি খুব বেশি, হিউমিডিটি আছে বাবু 90%, 90% হিউমিডিটি থাকার জন্য কি হচ্ছে, গরম বেশি লাগে, মানে ইউ উইল ফিল দ্য হিট মোর। কিন্তু লাগতে কত লেগেছিল, যদি হিউমিডিটি ভাবো 10% বা যদি 15% থাকতো, তাহলে আমি কি বলতে পারতাম, আমার টেম্পারেচারটা আমি যত আছে ততই ফিল করছি, হ্যাঁ না, 35 ডিগ্রি যদি আছে 35 ডিগ্রি ফিল করছি, কিন্তু
আজকে ভাবো 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার সারাউন্ডিং এ, আর ওইটার সাথে ওইটা আরো গরম বেশি লাগছে। উই আর ফিলিং অলমোস্ট 40 ডিগ্রি বা 42 ডিগ্রিজ মনে হচ্ছে গরমটা, কেন না? মনে হয় না এরকম যে দেখাচ্ছে 35 কিন্তু মনে হচ্ছে 42? এটাকে বলা হয় রিয়েল ফিল, হ্যাঁ না? জানো এটা কি বলে? এটাকে রিয়েল ফিল বলে, রিয়েল ফিল, রিয়েল ফিল। ওকে স্যার। জানো এটা রিয়েল ফিল কাকে বলে? না। হ্যাঁ, রিয়েল ফিলটা হলো, না। রিয়েল ফিলটা আমরা কতটুকু গরম গরম ফিল করছি, মানে হোয়াট ইজ দ্য টেম্পারেচার দ্যাট উই আর ফিলিং, মানে আমাদের কি মনে হচ্ছে টেম্পারেচারটা কতটুকু হতে পারে। ভাবো বাইরে 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের মনে হচ্ছে বাইরের টেম্পারেচারটা 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মনে রিয়েল ফিলের জন্য কি মনে হচ্ছে? ইট ইজ 42 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ না? থাকে এরকম অনেক সময় দেখতে পারবে। এটা কেন হয়? বিকজ 35 ডিগ্রি তো বাইরের টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার। এখন ওইটার সাথে আরেকটা ফ্যাক্টর এসেছে, দ্যাট ইজ হিউমিডিটি। হিউমিডিটি জানো কি? হিউমিডিটি একশাপ সাত তো কেউ জানো না। হিউমিডিটি বলে দিই, humidity is the percentage of water vapor present in the atmosphere. লিখে রাখো এটা, নবদ্বীপ আর ঋষিকেশ বইয়ে লিখে রাখো, percentage of water vapor present in the atmosphere. Okay, ক্লিয়ার হয়েছে? লিখছো? হ্যাঁ স্যার, লেখা শেষ। হয়েছে না? বুঝেছো জিনিসটা? তো এখানে কি হয়, যখন আমাদের হিউমিডিটিটা বেশি থাকে, তোমরা ভাবো ওই যে বলো না জলীয় বাষ্প যেটাকে বলে, ওয়াটার ভেপারটা যখন বেশি থাকবে অ্যাটমসফিয়ারে, ইভাপোরেশনের জন্য কি হয়? ভাবো একটা সারফেস থেকে ইভাপোরেট হচ্ছে, ইভাপোরেটের সময় কি বেরোয়? জল বেরোয়, হ্যাঁ না? জলটা ভেপর, ওয়াটার ভেপর বেরোয়, ইয়েস অর নো? হ্যাঁ। হ্যাঁ। তো হ্যাঁ। ভাবো এখানে একটা প্লেট আছে, এখানে ভাবো তোমাকে একটা এক্সাম্পল দেখা, এখানে ড্র করে। এখানে ভাবো একটা প্লেট আছে, ইটস এ প্লেট সসার, আর এই সসারটার মধ্যে কি আছে? জল আছে, হ্যাঁ না? এখন ভাবো বাইরের মধ্যে ওয়াটার মলিকিউলস বহুত আছে, হিউমিডিটি অলমোস্ট 90% হিউমিডিটি, ওকে? হিউমিডিটি কত? 90%, ওকে? এখন এখান থেকে ইজিলি বেরোতে পারবে না, অসুবিধা হবে, বিকজ এখানে তো ওয়াটার মলিকিউলস বেশি আছে না, ওয়াটার মলিকিউল সারাউন্ডিং এ বেশি আছে, তার মানে কি ওর কনসেন্ট্রেশনটা বেশি আছে এখানে। তো ভেতর থেকে আমাদের কি বেরোচ্ছে? ওয়াটার ভেপারই বেরোচ্ছে। তখন তোমাদের কি মনে হয়? এটাকে আমরা ওয়েট এয়ারও বলতে পারি, ঠিক আছে? কি বলা হয় এটাকে? যখন হিউমিডিটি বেশি থাকে তখন আমরা ওই হাওয়াটাকে কি বলি? ইটস ওয়েট এয়ার। কি বলা হয়? This is the Wet condition of air. wet air. Okay. Wet air একটা vague term. It's used for denoting air which is highly humid. Okay, যেটাতে হিউমিডিটি খুব বেশি থাকে। তো ওয়েট এয়ার যদি থাকে, ইভাপোরেশনটা স্লো হয়ে যায়। তো ওয়েট এয়ার থাকলে কি হয়? স্লো ইভাপোরেশন। কেন স্লো ইভাপোরেশন? বিকজ বাইরের এয়ার ওয়াটার ভেপারের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। আর আমরা কি জানি, সবসময় দেখবেন লোয়ের থেকে হাইতে, মানে যে হাইয়ের থেকে লোতে যায়, হ্যাঁ না? লোয়ের থেকে কোনো সময় হাইতে দেখেছো? না। লোয়ের থেকে কোনো সময় যায় না, ঠিক আছে? তো যদি না যায় লোয়ের থেকে, আমাদের কোথায় থেকে যায়? হাইয়ের থেকে লোতে যায়। সো এটা একটা সিচুয়েশন ছিল। আরেকটা সিচুয়েশন কি, যখন এই যে সেম আমি প্লেটটা রেখেছি, ওটাতে জল আছে, এখান থেকে এভাপোরেট হচ্ছে, কিন্তু বাইরের তোমার মলিকিউলস একদম কম। ভাবো এরকম দুটো তিনটে, এরকম আগেরটা মতো না, যেটা আগেরটা মধ্যে ক্লাটার ছিল ওরকম, ঠিক আছে? হিউমিডিটি কত? হিউমিডিটি ইজ অলমোস্ট 10%, ওকে? তো হিউমিডিটি যদি 10% থাকে কি হবে? ওয়াটার ভেপারটা অ্যাটমসফিয়ারে কম আছে, সো এখানে তো ওয়াটার ভেপার বহুত বেশি থাকবে, তো ইট ক্যান ইজিলি ফ্লো টু দ্য
অ্যাটমসফিয়ার। তো এখানে কি হবে, ফাস্ট হয়ে যাবে। সো এটাকে বলা হয় ড্রাই এয়ার বলা হয়। কি বলা হয় এটাকে? ড্রাই এয়ার। ড্রাই এয়ার। তো ড্রাই এর জন্য কি হবে, ড্রাই এর জন্য ফাস্ট ইভাপোরেশন, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। সো ড্রাই এয়ারের জন্য ফাস্ট ইভাপোরেশন। ড্রাই এয়ার মানে যখন হিউমিডিটি কম থাকবে। সো হিউমিডিটি এফেক্টস দ্য রেট অফ ইভাপোরেশন। তো যেখানে হিউমিডিটি কম ওইখানে ইভাপোরেশনের রেটটা বেশি থাকবে। ওটাই এখানে বইয়ের মধ্যে লিখেছে যে ডিক্রিজ ইন হিউমিডিটি, মানে এখানে কি এই পয়েন্টস গুলো হলো রেট অফ ইভাপোরেশন ইনক্রিজ কখন হয়, সারফেস এরিয়া ইনক্রিজ হলে ইভাপোরেশনের রেটটা ইনক্রিজ হয়, টেম্পারেচার ইনক্রিজ হলে ইভাপোরেশন ইনক্রিজ হয়, হ্যাঁ না? হিউমিডিটি ডিক্রিজ হলে evaporation increase হয়। Humidity is the amount of water vapor present in air. The air around us cannot hold more than a definite amount of water vapor. ঠিক আছে, একটা given temperature, একটা পার্টিকুলার টেম্পারেচারে ধরো 35 ডিগ্রি সেলসিয়াসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপর স্টোর করতে পারবে। এই হিউমিডিটিটা বেশি থাকলে তখন দেখবে তুমি যে বাইরে যে ফ্রিজের থেকে দেখেছো না, জলের বোতল বার করে জলের বোতলটা ঘেমে যায়, দেখেছো না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য, তো যখন হিউমিডিটিটা খুব বেশি থাকবে তখন দেখবে বেশি জল বেরোবে সাইডে, মানে সাইডে ঘামানোটা বেশি হবে। কিন্তু যখন দেখবে তোমার হিউমিডিটি ঠান্ডার দিনে, যদি তুমি ঠান্ডা বা তুমি ইসের দিনে ভাবো, এক্সাম্পল তোমার পুরো দিন এখানে আমাদের গুয়াহাটিতে তো হিউমিড, আমাদের গুয়াহাটির টেম্পারেচার, আমাদের গুয়াহাটির এনভায়রনমেন্টটা খুব হিউমিড। স্যার কেন হিউমিড? বৃষ্টির দিনে। হ্যাঁ, বৃষ্টির দিনেও বলতে পারো, বা বৃষ্টির দিনেও তো অবভিয়াসলি হিউমিডিটি থাকে কিন্তু কম থাকে, মানে বিকজ সামার যখন ড্রাই, মানে তোমার যখন রোদ্রু থাকে পুরো কড়া রোদ্রু, বা সামার কি হয়, সামার্সের মধ্যে আমাদের যেগুলো লেকস পন্ডস, মানুষের থেকে গাছের থেকে সব জায়গার থেকে ওয়াটার ভেপার রিলিজ হতে থাকে, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার, হ্যাঁ না? তো তখন খুব বেশি থাকে। তার মানে যখন একটা সানি ডে থাকবে, when it's a sunny day, the amount of water vapor present is very high. ওকে, ঠিক আছে? তো তখন দেখবে তখন কিন্তু তোমার কাপড় শুকাতে টাইম লাগে। তো তখন আমরা কি করি, দেন উই হ্যাভ টু রিসর্ট অনলি টু দ্য টেম্পারেচার, টেম্পারেচার উপর ডিপেন্ড করতে হবে। তার জন্য আমরা কি ইউজ করি, তখন আমরা কাপড়টাকে রোদ্রে দিয়ে দিই, হ্যাঁ না? রোদ্রের উপরে ডিপেন্ড করা, যত বেশি রোদ্রু আছে তত বেশি শুকাবে, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু সেম কেসে যদি তোমার ভাবো, ফর এক্সাম্পল তুমি কলকাতা যাও, কলকাতাতে কি হয়, কলকাতাতে কিন্তু তোমার ইসাটা কম, হিউমিডিটি কম থাকে ওখানে। হিউমিডিটি কম থাকাতে কি হয়, ওখানে উপর 35 ডিগ্রি টেম্পারেচার আছে, 35 ডিগ্রি সেলসিয়াসই মানুষে ফিল করে, 35 36। ওখানে আমাদের মতো, যে আমাদের এরকম লাগে না একটা ভস্কা একটা গরম লাগে, ওটা ওরা ফিল করে না। ওদের ওদের গরমটা হলো একদম যে গায়ে লাগে, কিন্তু আমাদের গরমটা গায়ে লাগে না, কিন্তু আমার সোয়েটিং বেশি হয় আমাদের, বুঝতে পেরেছো? ওদের সোয়েটিংটা হওয়ার সাথে সাথে নাই হয়ে যায়। মানে গুয়াহাটিতে তোমার ঘাম তাড়াতাড়ি, মানে দেরি করে শুকাবে, কলকাতাতে তাড়াতাড়ি শুকাবে, বুঝতে পেরেছো? কেন? বিকজ অফ হিউমিডিটি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঋষিকেশ ক্লিয়ার হ্যাঁ হয়েছে? হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ তো কলকাতাতে কেন এসে করবে, মানে তাড়াতাড়ি কেন শুকাবে, বিকজ ওখানে হিউমিডিটিটা কম। কিন্তু গুয়াহাটিতে যেহেতু আমরা উই লিভ নিয়ার এ রিভার, আর আমাদের এখানে ফরেস্ট, মানে যেটা কাভার বেশি আছে, আমাদের যে ফরেস্ট কাভার বেশি আছে, ফরেস্ট কাভারেজের থেকেও জল বেরো, ফরেস্টের থেকে অনেক জল বেরো। তো ওই জলগুলো আলটিমেটলি অ্যাটমসফিয়ারে ইসে করতে হবে, মিক্স হয়ে যায় অ্যাটমসফিয়ারের সাথে। তো যত বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার থাকবে অ্যাটমসফিয়ারে, তত বেশি হিউমিডিটি থাকবে। আর ওইটা থাকাতে কি হচ্ছে, কনসেন্ট্রেশনটা যেহেতু বাইরে বেশি হয়ে যায়, তার জন্য হিউমিডিটি রেটটা, মানে ইভাপোরেশন রেটটা কমে যায়, বুঝতে পেরেছো? সো যদি যেই দিন হিউমিডিটি কম থাকবে ওই দিন ইভাপোরেশন তাড়াতাড়ি। আন্ডারস্টুড? হুম ওকে, সো নেক্সট তারপরে নেক্সটটা কি আছে, নেক্সট পয়েন্টটা কি, নেক্সট পয়েন্ট ইজ নাম্বার 4 ইজ, নাম্বার 4টা যদি আমি বলি, নাম্বার 4 প্রপার্টিটা কি, নাম্বার 4 ইজ উইন্ড স্পিড। বলেছিলাম উইন্ড স্পিডটা অল্প আগে। উইন্ড স্পিডটা কি, উইন্ড স্পিডটা কি করে, উইন্ড স্পিড ক্যারিজ, মানে হাওয়া কি করে, হাওয়া ওর সাথে, মানে আমি তোমার একটা সার্টেন এই এক্সাম্পলটা দেখাই। এখানে ভাবো ওয়াটার ভেপার, এখানে ভেপোরাইজেশন হচ্ছে এই সারফেসটার মধ্যে, এই বাটিটার সারফেসটার মধ্যে ভেপোরাইজেশন হচ্ছে, ঠিক আছে? ভেপোরাইজেশন হওয়ার সাথে সাথে কি হবে, এখানে জমে যাবে না ভেপারটা, এই পোর্শনটাতে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? যদি হাওয়া মুভ না করছে তখন কি হচ্ছে, এই জায়গায় জমে যাবে,
এই পোর্শনটাতে? ডু ইউ এগ্রি অর নট? Yes. হ্যাঁ স্যার। হ্যাঁ। তো যদি হাওয়া একদম ফ্লোই না করছে, হাওয়া ফ্লো না করলে কি হবে, এই জায়গা জমে থেকে যাবে। কিন্তু যদি হাওয়াটা খুব স্পিডে ফ্লো করছে তাহলে কি হবে, ইট উইল ক্যারি অ্যালং উইথ ইট। এখান থেকে যদি হাওয়াটা খুব জোরে আসে, হাওয়াটা পুরো ওয়াটার পেপারটাকে নিয়ে যাবে না, সরিয়ে उड़ा के लेके जाएगा ना, है कि नहीं? जो लेयर फॉर्म हुआ था प्लेट के ऊपर, जो वाटर वेपर का लेयर फॉर्म हुआ था, उसको उड़ा के लेके जाएगा वो हाई स्पीड ऑफ হ্যাঁ স্যার। दैट हाई स्पीड वाला एयर लेके जाएगा कि नहीं अपने साथ? হ্যাঁ। ঋষিকেশ বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। তো জানি একটা জিনিসের মধ্যে ইভাপোরেশন হচ্ছে, নবদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো জানি আমরা একটা জিনিসের মধ্যে ইভাপোরেশন হচ্ছে, কিন্তু ইভাপোরেশনের সময় উইন্ড স্পিডটা কেমনে হেল্প করে? উইন্ড হেল্পস টু ক্যারি দ্য wind helps to the increase high speed wind helps to move the layer of water vapor molecules from one portion to another, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হেল্প করে, যাতে নতুন লেয়ার একটা ওইটার জায়গা নিতে পারে। বুঝতে পেরেছো? তো নতুন লেয়ার যদি ওটার জায়গা নিতে পারে কি হবে, তোমার আলটিমেটলি রেটটা বাড়ছে না। আন্ডারস্টুড দ্য কনসেপ্ট? হ্যাঁ। ভালো মতো ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। শাশ্বতে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে এই উপরে তুমি কোশ্চেন এখানে লিখে দিতে পারো, what are the different factors that affect the rate of evaporation, বা how can evaporation be increased? তো এই দুটো কোশ্চেন এখানে সাইডে উপরে যে পোর্শনটা আমাদের লিখে রাখবো, এই যে মাঝখানে এরিয়াটা আমাদের, আর এগুলো হলো এই যে পোর্শনটা, এই যে এই চারটা হলো অ্যান্সার। শুধু যদি ফ্যাক্টরস যদি দেয়, শুধু ফ্যাক্টরস এর মধ্যে ইনক্রিজ ফিনক্রিজ লিখবে না, কিন্তু ইনক্রিজ ডিক্রিজ এগুলো লিখবে না, ওটাকে তুমি অ্যান্সারের ভিতরে লিখতে পারো। আর যদি বলে ইভাপোরেশন রেট কেমন ইনক্রিজ করে, তখন আমরা এটা লিখতে পারি, ইনক্রিজ অফ সারফেস এরিয়া ইনক্রিজ। তো ইনক্রিজ ওয়াটার ডিপেন্ড করে ইভাপোরেশন, শুধু ফ্যাক্টর জিজ্ঞেস করছে না, রেটটা কেমন ইনক্রিজ করে ওটা জিজ্ঞেস করছে। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। শাশ্বতে বুঝেছো? হ্যাঁ। So this Sir. was, হ্যাঁ বলো, ডাউট, এনি ডাউট? কোশ্চেন নাম্বার 4টার কি হবে আনসার? কোন কোশ্চেন নাম্বার হবে? এই যে ইভাপোরেশনের উপরে চারটা কোশ্চেন যে দিয়েছে। হ্যাঁ, সাজেস্টেড লিকুইফাইং মেথড। আরে তুমি পড়ো, চ্যাপ্টারটা পড়লেই টের পেয়ে যাবে এখানে কি ছিল। এটা কি, এটা শেষ। শুধু এখানে এন্ড লিখবে না, একটা জিজ্ঞেস করেছে তো ওখানে তো অ্যাপ্লাইং প্রেসার অর রিডিউসিং টেম্পারেচার, হ্যাঁ না? মানে দিস ইজ ওয়ান মেথড and this is another method. হ্যাঁ হ্যাঁ So you can write any one, or if you write both of them you have to write or. দেখেছো না শাশ্বতী, তোমার অ্যান্সারটা আজকে চেক করেছি যে? হ্যাঁ। হ্যাঁ। তো একটা জিজ্ঞেস করলে একটাই লিখবে, দুটো লিখবে না, আর দুটো লেখো or লিখবে। আচ্ছা। হ্যাঁ। তো এটা হলো 4th নম্বর অ্যান্সার। এটা একটু দেখে নেবে, একটু বইটা পড়বে, আমি যেন পড়ালাম বইয়ের লাইন বাই লাইন একটু পড়বে, এনসিটি না পড়লে কিন্তু যাবে 80% মার্কস, বারবার বলছি। ইউ শুড স্টাডি ইচ অ্যান্ড এভরি লাইন, বোঝার চেষ্টা করবে এই লাইনটা কি লিখেছে। কোনো লাইন যদি না বুঝো আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে বা হোয়াটসঅ্যাপে পাঠাবে, আই ক্যান এক্সপ্লেন, আই ক্যান টেক আপ অন দ্য নেক্সট ক্লাস। বুঝতে পেরেছো? স্যার কোশ্চেন নাম্বার 3 মানেটা কি? কোশ্চেন নাম্বার 3 মানেটা কি আমি বুঝিয়েছিলাম, এটার মানেটা কি। কোশ্চেন নাম্বার 3 মানেটা হলো, কোশ্চেন নাম্বার 3 মানেটা হলো যে কোনো সাবস্টেন্সের যখন স্টেট চেঞ্জ হয় তখন টেম্পারেচারটা সেম থেকে যায় কেন। মানে যখন আইস মেল্ট হচ্ছে, না, যখন আইস মেল্ট হচ্ছে, আইসটা পুরোপুরি মেল্ট না হওয়া অব্দি তোমার ওই যে লিকুইডটা যেটা ফর্ম হচ্ছে ওটারও কেন 0 ডিগ্রি টেম্পারেচার থাকে, হ্যাঁ না? আইসটারও কোনো 0 ডিগ্রি থাকে। এক্সট্রা হিটটা কোথায় যায় বুঝিয়েছিলাম এটা ক্লাসে, দ্যাট ইজ দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন, হ্যাঁ না? ল্যাটেন্ট হিটে কনভার্ট হয়ে যায়, তো ওটা লিখতে লাগবে এখানে। ঋষিকেশ বুঝেছো? হ্যাঁ স্যার। একটু নিজের থেকে বানানোর চেষ্টা করবে, এখানে অ্যান্সার আছে, বইয়ের মধ্যে অ্যান্সার আছে,
টু মেক ইউর অ্যান্সার। শাশ্বত তো লিখেছে, জমা দিয়েছে। আর এগুলো লিখবে, এই কোশ্চেন গুলো করার আচ্ছা। চেষ্টা করবে। এই কোশ্চেন গুলো তো শাশ্বতী তোমারও করা হয়নি মনে হয়। স্যার এগুলাও সলভ করব? হ্যাঁ অবভিয়াসলি, আচ্ছা ঠিক আছে। পড়ে পড়ে বুঝে ট্রাই করবে, যদি না পড়ো আমি দিয়ে দেবো। আচ্ছা ফার্স্ট ট্রাই ইট আউট, ঠিক আছে? যেরকম এখানে দিচ্ছে রিজিডিটি মানে কি, কম্প্রেসিবিলিটি মানে কি, ফ্লুইডিটি মানে কি, নেটের থেকে বার করো, নেটের থেকে অ্যান্সার বার করো, দেখো কি মিনিংটা কি, বোঝার চেষ্টা করো, কেন না? এগুলো ক্যারেক্টারিস্টিক না, শেপটা কি, কাইনেটিক এনার্জিটা কি, ডেন্সিটিটা কি, এগুলো দেখবে, ঠিক আছে? কমেন্ট করতে বলছে, এগুলো ট্রাই করে দেখবে, ঠিক আছে? আর চ্যাপ্টারটা পড়বে, আমি চ্যাপ্টারটা পড়ানো শেষ হওয়ার পরে আমি মার্ক করে দেবো, কোন কোন লাইন্স গুলো মার্ক করবে, কতটা ইম্পর্টেন্ট লাইন্স গুলো মার্ক করে দেবো। ওকে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো try out the questions in page number 6 and page number 9 more, হ্যাঁ page number 9 এগুলো, these 4 questions, এগুলো খুব ইজি, নাম্বার 4 টা খুব ইজি পারবে। আর তোমার এখানে হলো তোমার, হ্যাঁ তো এখন হলো তোমার, এগুলো ছিল ফ্যাক্টরস, কি কি ছিল? সারফেস এরিয়া, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড স্পিড। ওকে, তো দিজ আর দ্য ফ্যাক্টর। এখানে লাস্ট একটা ছিল উইন্ড স্পিড, উইন্ড স্পিড। So these are the factors. এখন এই ফ্যাক্টরস গুলো আলটিমেটলি কিসের হেল্প করে এখন দেখো। তো these factors can either decrease or increase the rate of evaporation depend on whether those quantities are increase or decrease, হ্যাঁ না? বুঝতে পেরেছো এটা সবগুলো? Can I proceed to the next part? হ্যাঁ ঋষিকেশ, নবদ্বীপ। হ্যাঁ স্যার। সো এখানে কি হচ্ছে, in an open vessel, তো ইভাপোরেশনটা কুলিং কেমনে করে? হাউ ডাজ কুলিং অকার্স? মানে যে সারফেসটা থেকে ইভাপোরেট হচ্ছে ওই সারফেসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এটা কি হয়? এটা হয় এনার্জি লসের জন্য। যে সারফেসটার থেকে লিকুইডটা ইভাপোরেট উড়ে যাচ্ছে, উড়া যাওয়াটা বলতে পারি। তো যে সারফেস থেকে লিকুইডটা উড়ে যাচ্ছে মানে ইভাপোরেট হয়ে যাচ্ছে, ওই সারফেসটা ঠান্ডা হয় অনলি বিকজ ওটার থেকে হিট অ্যাবজর্ব করে নেওয়া হয়, না? ওই হিটটা যেটা অ্যাবজর্ব করেছে ওটা কিসের কাজে হেল্প করে? দ্যাট ইজ ইউজড অ্যাজ ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে আমাদের শরীর থেকে যখন ঘামটা উড়ে যায়, ঘামটা যখন ওই উড়ার সময় যতটুকু এনার্জি ওর লাগে স্টেট চেঞ্জ করতে, ওই এনার্জিটা কোথার থেকে নেয়? আমাদের বডির থেকে নেয়। তো আমাদের বডিতে কতটুকু অ্যামাউন্ট অফ হিট, মানে কতটুকু এনার্জি যেটা লস হলো, হিটটা লস হলো, ওই হিটটা একটা এনার্জি, তো ওই এনার্জিটা কিসের কাজে এসেছে? ইট ইজ কনভার্টেড টু ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ওকে, নবদ্বীপ ক্লিয়ার? হ্যাঁ স্যার। চারশোতে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ So এটাই বলেছেন, in an open vessel the liquid keeps on evaporating, the particles of liquid absorb energy from the surrounding. What type of energy? Heat energy obviously. They absorb heat energy, শুধু হিট না, অনেক রকম এনার্জি থাকে। ওই উইন্ডের থেকেও একটা এনার্জি পায়, জানো না? সারফেসের মধ্যে থাকা মলিকিউলস গুলো ভাইব্রেট করতে পারে তাড়াতাড়ি, দেখেছো না? যখন হাওয়া মারে তখন জলের উপরে লেয়ার গুলোর মধ্যে একটা হাওয়ার যে ফ্লোটা দেখা যায় অনেক সময়, ওই যে রিপলস হিসাবে, দেখেছো না? হ্যাঁ হ্যাঁ, তো ওইখান থেকে ওখানে হ্যাঁ। এনার্জি পায়, ওখান থেকে ওখানে এনার্জি অ্যাবজর্ব করে। আলটিমেট গোলটা কি? কাইনেটিক এনার্জিটা বাড়ানো। কাইনেটিক এনার্জি কেমনে বাড়ে? টেম্পারেচার অ্যাবজর্ব করে, মানে হিট অ্যাবজর্ব করে, ওই উইন্ড স্পিডের থেকে একটু মুভমেন্ট পেয়ে, এগুলোর জন্য অনেক ফ্যাক্টর জন্য। ওকে, তো এখানেও সেম, এখানে যেমন বলছে, তো আমরা নেল পলিশ রিমুভার বা এগুলো যখন ইসে করি, না তো এটা কিরকম চ্যাপ্টারে এরকম এভাবে নাকি না এভাবে? ও এটা আগেই পড়িয়ে দিয়েছিলাম, এটা আগে পড়ে দিয়েছিলাম, ঠিক আছে? আর এটার পরে এইদিকে যেতে হয়। আমি এখন কিভাবে পড়াচ্ছি বলো, ডবল ডাবল। যেটাই হোক, এই পার্টটা ছিল ইসে, ওই যে যেটা বলেছিলাম না, ভেপারাইজেশন কি হয়ে যায়, ওই যে জলের রুফের যেটা এক্সাম্পল দিয়েছিলাম, না না মনে আছে রুফের এক্সাম্পলটা? রুফের এক্সাম্পলটা মনে আছে সবার? হ্যাঁ হ্যাঁ স্যার।
হ্যাঁ টাইলসের মধ্যে জল দিতে লাগে। হ্যাঁ, তো জল দিলে কি হয়, ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ না? যখন ওটার থেকে জলগুলো শুকিয়ে যায় তখন ইন দ্য প্রসেস ওই টাইলসের লেয়ার গুলো ঠান্ডা হয়ে যায়, নিচের রুমটাও ঠান্ডা হয়ে যায়, টাইলসের নিচে যে রুমটা ওটাও ঠান্ডা হয়ে যায়। তো এটা এই সেম জিনিসটা অ্যাসিটোনও দেখা গেছে, বা তোমার ইসেতেও দেখা গেছে, যেটা আমাদের অ্যালকোহল, যেটা আমরা স্যানিটাইজার ইউজ করি, ওটাতেও দেখা যায়। কেন? ওগুলো যেখানে যেই জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওখান থেকে হিটটা অ্যাবজর্ব করা হয়েছে। তো এটা আমি আর বোঝাচ্ছি না, এগুলো তো পুরো আগে অলরেডি বুঝিয়ে ফেলেছি এই জিনিসটা। কেন আমরা সামার ক্লোথস, কেন কটন ক্লোথস পরতে লাগে, এটা তো কোশ্চেন হিসাবে মার্ক করেছই। ওকে, পারবে তো এই জিনিসটা? আর আবার বোঝাচ্ছি না, জানো হয়েছে অলরেডি জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, তো এটা এটা কোন পোর্শনের মধ্যে পড়ে? এটা হলো এই পোর্শনটাতে, হাউ ডাজ ইভাপোরেশন কজ কুলিং, এটা হলো এটার এক্সাম্পল। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ এখন নেক্সট আছে তোমার এই পার্টটা। এখন বলো, এই যে এই যে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল নাকি? ও এটা এটা বাইরেরটা, হ্যাঁ সরি, এটা এটা বাইরের বাইরের জলটা, যেটা আমরা বাইরে কেন দেখতে পারি, ওই যে এটা সারফেস অফ দ্য গ্লাস কন্টেনিং আইস কোল্ড ওয়াটার। আইস কোল্ড ওয়াটার মানে একদম খুব ঠান্ডা জল, ঠান্ডা ফ্রিজের জলের ভাবো একটা বটল রেখেছি বা একটা গ্লাসের মধ্যে ঠান্ডা জলটা ঢেলেছি, তো ওটার বাইরের দিকে ঘেমে যায় কেন? ওটার ঘামার রিজনটা হলো কন্ডেনসেশন, তাই না? স্যার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। আমার আওয়াজ কাটছে? এখন কাটছে? হ্যাঁ স্যার। এখনো কাটছে? হ্যাঁ স্যার, এখনো কাটছে। কাটতে তো লাগে না, আমার তো নেট ঠিক আছে। এখন কাটছে? হ্যাঁ স্যার, এখনো কাটছে একটু একটু। আচ্ছা, উপায় নেই, কাটা কাটা আওয়াজই শুনতে লাগবে, আর উপায় নেই, একটু বোঝার চেষ্টা করো। তো ওটা তো বুঝিয়েছি। তো ওইখানে কি হয়, আমাদের যেটা বটল থাকে, ঠান্ডা জলের বটল থাকে, ওটা কি করে, ওটা বহুত ঠান্ডা থাকে, হ্যাঁ না? ঠান্ডা জলের যে বটলটা থাকে ওটা বহুত ঠান্ডা থাকার জন্য কি হয়, ঠান্ডা জলের বোতলটা খুব ঠান্ডা থাকে। যে আমাদের ভাবো একটা কন্টেনার আছে, জলের বোতল আছে, জলের বোতলটা খুব ঠান্ডা, হ্যাঁ না? ঠিক আছে, জলের বোতলটা খুব ঠান্ডা। এখন এখানে যে জলটা আছে, জলের এই যে এই পোর্শনটা অব্দি তো ঠান্ডা হয়ে গেছে না, ভিতরের পোর্শনটা। সো এখানে ভাবো তোমার টেম্পারেচার হলো, ভাবো 10 ডিগ্রি সেলসিয়াস বা তোমার 5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ভাবো 5 ডিগ্রি সেলসিয়াস। বাইরের টেম্পারেচার কত? বাইরের টেম্পারেচার ভাবো তোমার 36 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এখন কি হবে? অবভিয়াসলি আমরা জানি কি, হিট উইল ফ্লো ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। যখন হায়ার টু লোয়ার যাবে, কি হবে, এয়ার মলিকিউলস গুলো হিটটা ট্রান্সফার করা স্টার্ট করবে, হ্যাঁ না? এই যে বাইরে থেকে যে ওয়াটার ভেপর মলিকিউলস গুলো আছে ওগুলো ট্রান্সফার করা স্টার্ট করবে, হ্যাঁ না? এই ওয়াটার ভেপর থেকে কি নেওয়া হবে? হিট অ্যাবজর্ব করে নেওয়া হবে, এখান থেকে আসছে তো। শাশ্বতী বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তো এই যে হ্যাঁ। সারাউন্ডিং মলিকিউলস গুলো, যেটা এয়ারের মধ্যে যে কন্ট্যাক্ট থাকা এয়ারটা আছে, বটলের সাথে যে এয়ারটা কন্ট্যাক্টে আছে, ওটার মধ্যে যে ওয়াটার ভেপরটা আছে, ওই ওয়াটার ভেপরের মলিকিউলস গুলো থেকে কি হবে, হিট অ্যাবজর্ব করে নেওয়া হবে। এন্ড ইন দ্যাট প্রসেস দোজ মলিকিউলস উইল লুজ দেয়ার হিট, মানে উইল লুজ দেয়ার এনার্জি, কাইনেটিক এনার্জি, হ্যাঁ না? কাইনেটিক এনার্জি কমার জন্য কি হবে, দে উইল কাম ব্যাক টু দেয়ার প্রিভিয়াস স্টেট। প্রিভিয়াস স্টেট মানে লিকুইড হয়ে যাবে। তো এইগুলো মিলে কি হয়ে যাবে, জলের বাবল হয়ে যাবে, হ্যাঁ না? ইউ উইল গেট ওয়াটার বাবলস। ওকে, তার জন্য এই ওয়াটার বাবলসটা আলটিমেটলি নিচে দিয়ে পড়ে জল হয়ে যায়, হ্যাঁ না? তার জন্য দেখবে এখানে ঘেমে যায়। কিন্তু এই জলটা কি ভিতর থেকে আসছে? না। এটা কোথা থেকে আসছে? এই জলটা বাইরে থাকা এয়ারের মধ্যে যে ওয়াটার ভেপরটা আছে ওটা কনডেন্স হয়ে যাচ্ছে। কনডেনসেশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ ভেপোরাইজেশন, হ্যাঁ না? কনডেনসেশনে কি হয়, গ্যাস টু লিকুইডে চলে যায়, হ্যাঁ না? হ্যাঁ কন্ডেনসেশন মানে কি হয়, তো এখানে এই প্রসেসটা মধ্যে কি হচ্ছে, দিস ইজ কন্ডেনসেশন। ওকে, কন্ডেনসেশন অফ ওয়াটার ভেপর। ওকে, সো দিস ইজ দ্য রিজন। হ্যাঁ। এই কোশ্চেনের রিজনটা হলো, if we take ice cold water then the outer surface of the tumbler will have
water droplets because those water droplets are formed due to the absorption of heat from those water vapor না না ওই যে বাইরের সারফেসে থাকা কন্ট্যাক্টে থাকা ওয়াটার ভেপার যেটা ছিল ওটার থেকে যখন হিট অ্যাবজর্ব হয়ে ভিতরের জলটাকে গরম করছে তো বাইরের থেকে হিটটা অ্যাবজর্ব হওয়াতে কি হচ্ছে বাইরের ওয়াটার মলিকিউলস গুলো গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট হয়ে যায় The water vapor is present in air on coming in contact with a cold glass of water loses energy. তো loses energy মানে কি এনার্জিটা ভিতরে চলে যাচ্ছে জলের বোতলের ভিতরে and gets converted to liquid state which we see as water droplets. তো water droplets টা বাইরের সারফেসটা আমরা দেখা যায়। এখানে বলেছি how does water kept in an earthen pot matka become cool during summer? এটা তো অল্প আগে বুঝিয়েছিলাম আমি মাটকার কনসেপ্টটা কেন ওখানে ছোট 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 স্মল পোর্স থাকে যেটা দিয়ে ওয়াটার সিপ করে হ্যাঁ না কি করে ওয়াটার সিপস আউট হ্যাঁ না সিপস আউট ওকে বুঝতে পেরেছো হ্যাঁ তো এখানেও সেম যে আমরা গরম চাকে কেন গরম চা বা গরম দুধকে আমরা কাপ প্লেটে রেখে যদি খাই তখন আমরা ইজিলি খেতে পারি কিন্তু কাপে থাকলে স্যার এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এটা রিজনটা কি কেমনে আমরা ঠান্ডা করলাম এটাকে বাই ইনক্রিজিং দ্য সারফেস এরিয়া হ্যাঁ না এটা সারফেসটা বড় যে হ্যাঁ সারফেস এরিয়াটা বাড়িয়ে দিলাম কাপের মধ্যে সারফেস এরিয়াটা কম ছিল আর সসারের মধ্যে সারফেস এরিয়াটা বেড়ে গেল সারফেস এরিয়া বাড়া মানে কি ভেপারাইজেশনটা খুব তাড়াতাড়ি হচ্ছে তো উপরের চাটা কমে যায় কিন্তু ঠান্ডা হয়ে যায় হ্যাঁ না বুঝতে পেরেছো ক্লিয়ার হুয়া হ্যাঁ ঠিক আছে এখানে আবার দিয়েছে হোয়াট টাইপ অফ ক্লোথস শুড বি ওয়্যার ইন সামার স্পেশালি কটন ক্লোথস হ্যাঁ না বা সোয়েট অ্যাবজর্বেন্ট ক্লোথস বলতে পারি আজকাল অনেক সিনথেটিক ম্যাটেরিয়ালসও বেরিয়েছে হুইচ আর তোমার কি সোয়েট অ্যাবজর্বেন্ট ওই যে স্পোর্টস ব্র্যান্ডগুলো থাকে না প্লেয়ার্সরা ইউজ করে যেটা ওটা পুরো কটন থাকে না ওটা পলিস্টার মিক্স করা থাকে দোজ ক্যান অলসো মানে ওদের কাপড়ের মধ্যে অনেক ফোটা থাকে সো দে ক্যান ইজিলি ট্রান্সফার দ্য সোয়েট টু দ্য অ্যাটমসফিয়ার ওকে সো এটাও করার চেষ্টা করবে অ্যান্সার্স গুলো লেখার চেষ্টা করবে অ্যান্সার্স না লিখলে কিন্তু আমি ওটার মধ্যে কিছু অ্যাড করতে পারবো না অ্যান্সার্স না লিখলে আমি অ্যাড করতে পারবো না অ্যান্সার্স লিখলে গিয়ে আমি ওটাকে কারেক্ট করে দেবো ওটা যদি ভুল হয় পুরোটা আমি ওটাকে কেটে আবার কারেক্টটা লিখে দেবো ঠিক আছে তো তার জন্য এটা করবে তো ভিতরে কোশ্চেন্স গুলো করবে প্লাস নেক্সট ক্লাসে আমি একটা ডিফারেন্সিয়েটেড টেবিল দেবো ওকে ডিফারেন্সিয়েশন বিটুইন ইভাপোরেশন সলিড লিকুইড গ্যাসের ডিফারেন্ট ক্রাইটেরিয়া বেসে মানে বেসড অন compressibility based on তোমার ইন্টারমলিকুলার স্পেস ইন্টারমলিকুলার ফোর্স এগুলো সবগুলো দিয়ে আমি একটা ডিফারেন্সের টেবিল দেবো ওটা সবাই কপিতে লিখে নেবে ওকে বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ সো দ্যাটস অলমোস্ট 1.2 hours of class আজকে নিলাম বাকিটা তোমরা আজকের ক্লাসটা রেকর্ডিং হিসাবে ইউটিউবের লিংক পেয়ে যাবে প্লেলিস্ট একটা বানিয়ে রাখবো প্লেলিস্টটাতে গেলে ক্লাসের ডেট ওয়াইজ ক্লাসটা পেয়ে যাবে খালি প্লেলিস্টটা কারোর সাথে শেয়ার করবে না তো মনে থাকে দেখো এটা তোমাদের জন্য বানাচ্ছি তোমরা ইউজ করবে ওকে যদি কোনো সময় কোনো ক্লাসের কোনো কিছু জানতে লাগে খালি একটা আজকে প্রবলেম হয়েছে ওই আজকের ক্লাসের তোমাদের যেটা ইনিশিয়াল ফার্স্ট 15 মিনিটস এটা তোমরা আমাকে বলেছো ওইটা রেকর্ড হয়নি খালি বাট দ্যাট ইজ আন্ডারস্টুড আমারটা হয়েছে কিন্তু আমার ভয়েসটা হয়েছে তারপর আমি সেটিংস একটা অন করে দিচ্ছি তো বুঝেছো আজকের ক্লাসের সব টপিক হ্যাঁ স্যার হ্যাঁ নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট লাইন্স মার্ক করাবো ডিফারেন্সিয়েশনটা দেবো সানডেতে মানে ডিফারেন্স বিটুইন সলিড লিকুইড গ্যাস বেসড অন ক্রাইটেরিয়া ওটা দেবো আর থার্ড কি করাবো এক্সট্রা কোশ্চেন দেবো ঠিক আছে এক্সট্রা কোশ্চেন আর বইয়ের কোশ্চেন গুলো ডিসকাস করবো ওকে ওকে স্যার আর পারলে এগুলো একটু ট্রাই করার চেষ্টা করবে তো আমি তো ডিসকাস করবোই এগুলো খুব সিম্পল কোশ্চেন কিন্তু এই যে এই এক্সারসাইজের মধ্যে যেগুলো কোশ্চেন আছে 9টা কোশ্চেন খুব সিম্পল তো এটা করার চেষ্টা করবে বাকি ইজি তো
হয়ে গেছে, এটা একদম just এই এক্সারসাইজটা থাকলো, মানে বইয়ের কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, এখানেও সেম হুম। দিয়েছে, ওই যে আমি বলেছিলাম না, কনভার্ট টু সেলসিয়াস স্কেল, কনভার্ট টু কেলভিন স্কেল, ন্যাপথলিন মোলস গুলো উড়ে যায়, না না না, কেন উড়ে যায় এটা তো বলেছিলামই, সাবলিমেশন হয়, না না না, এটা কি, এটা আমরা দূরের থেকে স্মেল পেয়ে যায় ডিফিউশনের জন্য, হ্যাঁ না না, ডিফিউশন কেন, অনেক মাঝখানে মাঝখানে ঢুকে যেতে পারে, ওই পারফিউমের মলিকিউলস গুলো ঢুকে যেতে পারে এয়ারের মধ্যে, হ্যাঁ না না, বুঝতে পেরেছো? হ্যাঁ। ঋষিকেশ বুঝতে পেরেছো? হ্যাঁ। নবদীপ? হ্যাঁ। হ্যাঁ, তো এগুলো একটু নিজের থেকে করার চেষ্টা করবে, এগুলো খুব সিম্পল সিম্পল অ্যান্সার, একটু নিজের থেকে করার চেষ্টা করবে, একটু নিজে নিজে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে, বানাতে এখন থেকে যদি বানানো স্টার্ট করো, বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার your answer writing skills will improve and you will be able to write perfect answers in your final exam. Okay, হুম। তো আজকের ক্লাসে এতটুকু থাকুক, আমি একটু পরে যে আজকে যেগুলো ড্র করলাম এগুলো তোমরা পারলে কপিতে লিখে নিতে পারো, যে আজকে যেগুলো আমি হোয়াইট বোর্ডে ড্র করলাম, দিস ইজ দ্য হোয়াইট বোর্ড। ওকে, এটা তোমরা আমি যেভাবে লিখেছি ওইভাবে রেখে দিতে পারো, জাস্ট টু গেট অ্যান আইডিয়া, ঠিক আছে? সো দুটো পেজ পাঠিয়ে দেবো, এটা এই একটা হোয়াইট বোর্ড আর এই একটা হোয়াইট বোর্ড, দুটো হোয়াইট বোর্ড আমি পাঠিয়ে দেবো। ওকে, হোয়াইট বোর্ড গুলো সেভ করা আছে। আর যেটা আমি বলেছিলাম ভেপোরাইজেশনটা বাল্ক ফেনোমেনা, এটা একটা খালি একটা মিস্টেক হয়ে গেছে, ভেপোরাইজেশন ইজ অলসো সারফেস ফেনোমেনা, কিন্তু এটার জন্য আগে বাল্কে 100 ডিগ্রিতে আসতে লাগে, ঠিক আছে? তার জন্য তুমি ইনডাইরেক্টলি বলতে পারো ইটস এ বাল্ক ফেনোমেনা, হ্যাঁ, ঠিক আছে? হুম। ঠিক আছে। তবে আজকে এই দুটো পাঠিয়ে দিচ্ছি আমি। সেভ করে দিয়ে দেখবে তো পেয়েছো কিনা, গ্রুপে পাঠাচ্ছি। মোবাইলে দেখবে, মোবাইলে পাঠাবো। আজকে ডেট কত ছিল? 28/04/21, পেজ 1, এটা পেজ 1, আর আরেকটা হলো তোমার এটা। স্যার তোমার আওয়াজটা আবার কেটে কেটে যাচ্ছে। এখন কাটলেও মানে প্রবলেম নেই, এখন কাটলেও তো তোমার আলটিমেটলি ক্লাস তো শেষই। আর সবাইকে বলছি যেখানে নেট ভালো পাও ওখানে যাবে, ওই রুমে গিয়ে বসবে, হ্যাঁ? ওকে, ক্লিয়ার হয়েছে? আমি ইমেজ পাঠাচ্ছি দুটো, দেখে নেবে। আর আজকের ক্লাসে আমি সায়েন্সের একটা প্লেলিস্ট বানাবো, সায়েন্সের প্লেলিস্টে ডেট ওয়াইজ থাকবে, চ্যাপ্টার ওয়াইজ থাকবে। ওকে, তো ওটাও দেখে নেবে। স্যার আমি পাঠিয়ে দিই। হ্যাঁ, কি কি পাঠিয়ে দিই? কি পাঠিয়ে দিই বললে? হ্যাঁ, কি বললে? পাঠিয়ে দিই, কি পাঠিয়ে দিই? বললাম আমিও সায়েন্সের দুটো সাম পাঠিয়ে দিই এখন। কোন দুটো? আরে আমি কারেকশন করেছিলাম যে আমার রং গেছিল। হ্যাঁ, পাঠিয়ে দেবো, আমি তো বললাম ওই পুরোটাকে একসাথে পাঠাবে, আলাদা আলাদা করে পাঠানো দরকার নেই। আর তুমি যেটা ভুল করেছো ওটা পাঠাতে পারো, এখন চেক করে দেবো। আর ওই যে বইয়ের যেগুলো এক্সারসাইজের কোশ্চেন গুলো আছে, পেজ নাম্বার 6, পেজ নাম্বার 9 আর পেজ নাম্বার 10 না 11 এর মধ্যে আছে মোস্ট প্রবাবলি। তো ওইগুলো করবে, এক্সারসাইজটা করবে, ওটাকে করে আমাকে নেক্সট সানডের মধ্যে যতটুকু পারো করার চেষ্টা করবে, ঠিক আছে? অ্যাটলিস্ট মেইন এক্সারসাইজটা না করতে পারলেও আগের গুলো করবে কিন্তু। ঠিক আছে। ঠিক আছে, ওকে ভাই, গ্রুপে পেয়েছো ফটোগুলো? হ্যাঁ। ঠিক আছে, হবে। এটা কপিতে লিখে নেবে গ্রুপে, যেগুলো লিখিয়েছি, মানে এই হোয়াইট বোর্ডের স্ক্রিন যেগুলো স্ক্রিন শেয়ার করেছে ওগুলো লিখে নেবে। আর আজকের ক্লাসে যদি কোনো টপিক আবার বোঝার ইচ্ছা থাকে, ইউ উইল গেট এ ইউটিউব প্লেলিস্ট, ওখানে ডেট ওয়াইজ থাকবে, ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? আজকে পুরো ক্লাস রেকর্ড হয়েছে।
at any time you want to reference what I have discussed, পড়ার সময় কোনো ডাউট হচ্ছে, you can easily revisit and see what is happening, মানে what was taught in the class. Okay, समझ में आया? হ্যাঁ Okay, bye bye, good night. Bye, sir.